আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সাম স্পেশাল সেমিকন্ডাক্টর ডায়োডস। তো সাম স্পেশাল সেমিকন্ডাক্টর ডায়োড কিছু বিশেষ ধরনের অর্ধপরিবাহী ডায়োড, তার মধ্যে যেগুলো আমাদের পড়তে হয় সেগুলো হচ্ছে জেনার ডায়োড, ফটো ডায়োড, এলইডি ফুল ফর্ম লাইট এমিটিং ডায়োড এন্ড সোলার সেল সৌর কোষ। তো সবার প্রথম আমরা আজকে আলোচনা করব জেনার ডায়োড নিয়ে। ফার্স্ট আমরা জেনার ডায়োড সম্বন্ধে বলবো। জেনার ডায়োড আবিষ্কার করেছিল সি জিনার বলে একজন সায়েন্টিস্ট, তার নাম অনুসারে এটাকে নামকরণ করা হয়েছে জেনার ডায়োড। তো জেনার ডায়োড সম্বন্ধে পড়ার আগে আমাদের একটা বিষয় একটু জানতে হবে, সেটা হচ্ছে ব্রেকডাউন অফ এ সেমিকন্ডাক্টর ডায়োড, বাংলায় বলে অর্ধপরিবাহী বৈকল্য। তো ব্রেকডাউন বা বৈকল্য বলতে কি বোঝানো হচ্ছে? তো আমরা ধরো এটা যদি একটা সেমিকন্ডাক্টর ডায়োড হয়, আমরা পিএন জাংশন ডায়োড দেখেছি যে পিএন জাংশন ডায়োডের যেটা হচ্ছে জাংশনের এক পাশে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করছি, এক পাশে আমরা এন টাইপ করি। পি টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার থাকে হোল, আর মাইনরিটি ক্যারিয়ার একটা ইলেকট্রন থাকতে পারে, আর নেগেটিভ চার্জটা হচ্ছে বাউন্ড চার্জ। আর এন টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, বাউন্ড চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, আর দু একটা মাইনরিটি ক্যারিয়ার থাকতে পারে প্লাস চার্জ। মাইনরিটি ক্যারিয়ার যেগুলো থাকে পি টাইপের মধ্যে একটা দুটো ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, আর এন টাইপের মধ্যে একটা দুটো প্লাস চার্জ অর্থাৎ পজিটিভ চার্জ, এটা থাকে ডিউ টু ইমপিউরিটি অফ দা সিলিকন ক্রিস্টাল। আমরা যে সিলিকন ক্রিস্টালের মধ্যে ডোপিং করে পি টাইপ আর এন টাইপ তৈরি করেছি, তাদের মধ্যে কিছু ইমপিউরিটি থাকতে পারে। ইমপিউরিটি থাকার জন্য মাইনরিটি ক্যারিয়ারগুলো থাকে। আর অ্যাক্রস দ্য জাংশন আমরা কি পাই? একটা পিন জাংশন ডায়োড আমরা আগে আলোচনা করেছি। অ্যাক্রস দ্য জাংশন আমরা পাই একটা ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন রিজিয়নের মধ্যে কি হয় যে এন টাইপের ইলেকট্রন আর পি টাইপের হোল রিকম্বাইন করে ফেলে। রিকম্বাইন করলে কোনো হোল বা ইলেকট্রন আমরা পাই না, অর্থাৎ সেখানে কোনো ফ্রি চার্জ থাকে না, কেবলমাত্র কিছু বাউন্ড চার্জ থাকে। পি টাইপের দিকে বাউন্ড চার্জগুলো প্লাস, আর এন টাইপের দিকে যে ওয়াল সেখানে বাউন্ড চার্জগুলো থাকে, পি টাইপের দিকে বাউন্ড চার্জগুলো থাকে হচ্ছে মাইনাস নেগেটিভ বাউন্ড চার্জ, আর এন টাইপের দিকে বাউন্ড চার্জগুলো হয় পজিটিভ বাউন্ড চার্জ। ফলে পি রিজিয়নে একটা নেগেটিভ ভোল্টেজ তৈরি হয়, এন রিজিয়নে একটা পজিটিভ ভোল্টেজ তৈরি হয়। তার ফলে এন থেকে পি এর দিকে আমরা কি পাই? একটা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা কত হয়? E = dVdx। সাপোজ এই জায়গাটা থিকনেস যদি আমরা dx ধরি আর পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা dV ধরি, তাহলে E = হবে dVdx। আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে ফ্রম পজিটিভ বাউন্ড চার্জ থেকে নেগেটিভ বাউন্ড চার্জের দিকে। তার মানে এন রিজিয়নের ওয়াল থেকে থাকবে পি রিজিয়নের দিকে, এন টু পি, পজিটিভ টু নেগেটিভ। এই একটা ইলেকট্রিক ফিল্ড আমরা ডিপ্লেশন লেয়ারে পাবো, এবং এখানে তৈরি হবে একটা ইন্টারনাল পোটেনশিয়াল ব্যারিয়ার। এগুলো আমরা আগের ক্লাসে দেখেছি। এইবার বিষয়টা হচ্ছে, যদি আমরা একটা পিন জাংশন ডায়োডে এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, এইখানে আমরা যদি একটা রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, অর্থাৎ একটা ব্যাটারিকে আমরা রিভার্স বায়াসে লাগাই, তাহলে আমরা কি দেখি যে রিভার্স বায়াসে যদি কোনো ব্যাটারিকে কানেক্ট করা হয়, তাহলে আমরা পি এর সাথে দেব ব্যাটারির নেগেটিভ, আর এন এর সাথে দেব ব্যাটারির পজিটিভ। তাহলে পি টার্মিনালটা হয়ে গেল নেগেটিভ ভোল্টেজ, আর এন টার্মিনাল হয়ে গেল পজিটিভ ভোল্টেজ। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখি যে এই ভোল্টেজকে যদি আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি, অর্থাৎ বায়াসিং ভোল্টেজ যেটা রিভার্স বায়াসে আছে, এটাকে আস্তে আস্তে আমরা ইনক্রিজ করি রিভার্স ভোল্টেজকে, তাহলে পরে এই ডিপ্লেশন লেয়ারের থিকনেস ক্রমশ বাড়তে থাকে, ডিপ্লেশন লেয়ারটা ক্রমশ ওয়াইড হতে থাকে। তার ফলে এখানে কারেন্ট পাওয়ার কথা নয়। কিন্তু যদি আমি এই ভোল্টেজটা অনেকটা বাড়াই, তাহলে এই যে মাইনরিটি ক্যারিয়ারগুলো আছে পি রিজিয়নের মধ্যে একটা দুটো ইলেকট্রন, বা এন রিজিয়নের মধ্যে একটা দুটো যে প্লাস চার্জ, এবার অনেকটা ম্যাক্সিমাম যদি একটা আমি ভোল্টেজ দিতে পারি রিভার্স বায়াসে, তাহলে এই মাইনরিটি ক্যারিয়ারগুলো এই ডিপ্লেশন লেয়ার ক্রস করে পি থেকে এন এর দিকে বা এন থেকে পি এর দিকে যায়। তো মাইনরিটি ক্যারিয়ার এন রিজিয়নে আছে প্লাস, তো প্লাসগুলো এন থেকে পি এর দিকে আসবে, আর পি রিজিয়নে মাইনরিটি ক্যারিয়ার কি আছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রনগুলো পি থেকে এন এর দিকে যাবে। তাহলে সেক্ষেত্রে এই মাইনরিটি ক্যারিয়ারগুলো যখন এই জাংশনকে ক্রস করে যাতায়াত করবে, তখন আমরা একটা ইলেকট্রিক কারেন্ট পাই, এবং সেই কারেন্টটা ভীষণই কম, যেটাকে আমরা পেয়েছিলাম মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। তার মানে আমাদের গ্রাফটা কিরকম হচ্ছিল? তখন আমরা গ্রাফটা দেখেছিলাম, এইদিকে যদি আমরা ভোল্টেজ প্লট করি, এদিকে কারেন্ট যেহেতু রিভার্স বায়াস, তাহলে আমরা কি পাই যে ভোল্টেজকে যদি আমরা ইনক্রিজ করতে থাকি, তাহলে দেখা যায় একটা সার্টেন লিমিট অবধি কারেন্ট ইনক্রিজ করার পর স্যাচুরেট হয়ে যায়। এরকম একটা গ্রাফ আমরা আগে আলোচনা করেছি যে
কারেন্টটা আস্তে 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 বাড়বে, মাইনর একটু কারেন্ট ইনক্রিজ করবে এবং এর রেঞ্জ হবে মাইক্রো অ্যাম্পিয়ার এবং তারপরে কারেন্ট স্যাচুরেট হয়ে যাবে, এটাকে বলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেট হয়ে যাওয়ার কারণ কি ছিল, কারণ এখানে মাইনরিটি ক্যারিয়ার সংখ্যাটা ভীষণ সীমিত। যখনই আমরা এখানে ভোল্টেজ বাড়াচ্ছি একটা দুটো করে মাইনরিটি ক্যারিয়ার জাংশন ক্রস করছে, ফলে কারেন্টও ধীরে ধীরে বাড়ছে। তারপরে সার্টেন ভোল্টেজে গেলে যত মাইনরিটি ক্যারিয়ার আছে সবাই মুভ করতে শুরু করে, সবাই যখন মুভ করতে শুরু করে তখন আর কারেন্ট ইনক্রিজ করে না, তখন কারেন্ট কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। তখন ভোল্টেজ বাড়ালেও আর যেহেতু মাইনরিটি ক্যারিয়ার থাকে না, ফলে কারেন্টটা ইনক্রিজ করা পসিবল নয়। এই জন্য আফটার এ সার্টেন ভোল্টেজ কারেন্ট কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট। এটাকে বলছি আমরা স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। কিন্তু এবার একটা অদ্ভুত জিনিস দেখা যাবে, যদি আমরা এই ভোল্টেজকে আরো ইনক্রিজ করতে থাকি, আমরা যদি এই ভোল্টেজকে আরো বাড়াতে থাকি, তাহলে দেখা যায় আমাদের গ্রাফটা আস্তে আস্তে এরকম স্ট্রেট লাইন প্যাটার্নে চলে আসছে। অর্থাৎ দেখো ভোল্টেজ কি হয়ে গেল, কনস্ট্যান্ট। এই ভোল্টেজ হয়ে গেল কনস্ট্যান্ট, এই ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়ে গেল, কারেন্ট অটোমেটিক্যালি গ্রোথ হচ্ছে। এই সিচুয়েশনটাকে বলি আমরা ব্রেকডাউন। এটাকে বলি আমরা ব্রেকডাউন অফ পিএন জাংশন ডায়োড। যে এই যে কারেন্টটা প্রথমে স্যাচুরেশন কারেন্ট ছিল, তারপর একটা সার্টেন ভোল্টেজের পরে কারেন্ট ইনক্রিজ করে গেল, এটাকে বলা হয় ব্রেকডাউন। ব্রেকডাউন অফ পিএন জাংশন ডায়োড। ব্রেকডাউনটা তাহলে কি করে হঠাৎ করে কারেন্টটা ইনক্রিজ কেন করলো? অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে যখন আমরা রিভার্স বায়াস ব্যবহার করছি, তখন আমার এই মাইনরিটি ক্যারিয়ারগুলোকে যখন আমরা মুভ করাতে চাইছি ফ্রম পি রিজিয়ন টু এন রিজিয়ন, মাইনরিটি ক্যারিয়ার মানে ইলেকট্রন পি থেকে এন এর দিকে যাচ্ছে, বা এদিকে এন টাইপের মাইনরিটি ক্যারিয়ার কি আছে প্লাস, সেটা এন থেকে কোথায় আসছে, পি এর দিকে। এবার এখানে তো রিভার্স বায়াস দেওয়ার পরে ডিপ্লেশন লেয়ারটা অনেক বড় হয়ে গেছে, ডিপ্লেশন লেয়ারটা অনেক বড়, তারপরে ইলেকট্রিক ফিল্ডটাও ভিতরে অনেক বেশি। ফলে এই এতটা ম্যাক্সিমাম একটা ইলেকট্রিক ফিল্ডকে বা একটা ওয়াইড ডিপ্লেশন লেয়ারকে ক্রস করার জন্য এই যে ফ্রি ইলেকট্রন, এখানে যে ফ্রি প্লাস চার্জ রয়েছে মাইনরিটি ক্যারিয়ার পি এবং এন, তাকে মুভ করানোর জন্য ভোল্টেজ আমাকে অনেক বেশি দিতে হচ্ছে। ভোল্টেজ বেশি দেওয়ার কারণে আমার এই ইলেকট্রনগুলো যখন মুভ করছে, ওদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অনেক বেড়ে যাচ্ছে। তো ডিউ টু ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এদের ভেলোসিটি ইলেকট্রনগুলোর অনেক বেশি হচ্ছে। তো এই উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনগুলো যখন এই জাংশন ক্রস করে পি থেকে এন এর দিকে যাচ্ছে, তখন এই ইলেকট্রনগুলির সাথে এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে যে অ্যাটমগুলো থাকে, ডিপ্লেশন লেয়ারে কি থাকছে, বাউন্ড চার্জ থাকছে, আর ডিপ্লেশন লেয়ারে যে ইলেকট্রন আর হোলটা রিকম্বাইন করে গেছে, ফলে সেখানে কি আছে, কিছু অ্যাটম আছে। সেই অ্যাটমগুলো যখন থাকছে, তখন যখন ইলেকট্রন এখান থেকে যাচ্ছে পি থেকে এন এর দিকে মাইনরিটি ক্যারিয়ার, তাদের ভেলোসিটি অনেক বেশি হওয়ার জন্য ডিপ্লেশন লেয়ারের মধ্যে যে অ্যাটমগুলো রয়েছে, সেই অ্যাটমগুলোর সাথে এই ইলেকট্রনের একটা কলিশন হচ্ছে। যখন ইলেকট্রন এই অ্যাটমকে গিয়ে ধাক্কা দিচ্ছে ডিউ টু কলিশন, অ্যাটমটা কি হচ্ছে, ইলেকট্রন ভেঙে বেরিয়ে যাচ্ছে। অ্যাটমের মধ্যে কি আছে, ইলেকট্রনগুলো সবাই কোথায় থাকে, ভ্যালেন্সি ব্যান্ডে। একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কোথায় আছে, সিলিকন অ্যাটমে ভ্যালেন্সি ব্যান্ড। এবার যখনই ইলেকট্রনগুলো খুব হাই কাইনেটিক এনার্জি, হাই ভেলোসিটি নিয়ে ক্রস করছে জাংশনকে, সেই ইলেকট্রনের সাথে যখন অ্যাটমের কলিশন হচ্ছে, ডিউ টু কলিশন ইলেকট্রন ভ্যালেন্সি ব্যান্ড থেকে জাম্প করে চলে যাচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এবং তখন সেটা কি হয়ে যাচ্ছে, ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন হয়ে গেলে তখন সে কারেন্ট কন্ডাক্ট করছে, তার ফলে কারেন্টের একটা গ্রোথ হচ্ছে। এবার এই ইলেকট্রনগুলো পরপর তৈরি হচ্ছে ডিউ টু কলিশন, বন্ডগুলো ভাঙছে, এটা কিউমুলেটিভ ম্যানারে ভাঙে, মানে গুণোত্তরীয় ভাবে। অর্থাৎ একটা ইলেকট্রন গিয়ে একটা অ্যাটমে ধাক্কা মারলো, সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, এবার ওই ইলেকট্রনটা বেরিয়ে তো সেম রিভার্স ভোল্টেজে পড়লো, তাহলে ওই ইলেকট্রনটার গতিশক্তি অনেক বেশি হয়ে গেল। ওই ইলেকট্রনকে আবার আরেকটা অ্যাটমকে ধাক্কা মারলো, সেখান থেকে আবার একটা ইলেকট্রন তৈরি হলো, সেই ইলেকট্রন একটা উচ্চ গতিশক্তি পেল, ও গিয়ে আবার আরেকটা অ্যাটমকে ধাক্কা দিল, তাহলে ওইখানে অ্যাটম থেকে আবার একটা ইলেকট্রন হলো। এইভাবে পরপর চেন ওয়াইজ একটা অ্যাটম একটা ইলেকট্রন একটা অ্যাটমকে ধাক্কা দিল, সেখান থেকে একটা ইলেকট্রন তৈরি হলো, সে আবার আরেকটা অ্যাটমকে ধাক্কা দেবে, সেখান থেকে একটা ইলেকট্রন তৈরি হলো, সে আবার আরেকটা অ্যাটমকে ধাক্কা দেবে। তাহলে তার ফলে এই পরপর কিউমুলেটিভ ম্যানারে কলিশনটা হতে থাকবে, এবং ফলে দেখা যাবে যে আমার নাম্বার অফ ইলেকট্রন একটা হিউজ অ্যামাউন্টে দাঁড়াবে। তার ফলে কারেন্টের একটা আনলিমিটেড গ্রোথ হবে, কারেন্ট বাড়তেই থাকবে, সেখানে ভোল্টেজকে আর কন্ট্রোল করার প্রয়োজন হবে না। মানে ভোল্টেজ যদি আমি বাড়াই তাহলেও কারেন্ট বাড়বে, ভোল্টেজ যদি কমাই তাহলেও কারেন্ট বাড়বে। ভোল্টেজের দ্বারা এই কারেন্টকে আর কন্ট্রোল করা যায় না, এই কারেন্টটা ইন্ডিপেন্ডেন্ট অফ ভোল্টেজ। একবার যদি এই অ্যাটম ভাঙতে শুরু করে, তাহলে সেই ভাঙনটাকে আমরা ভোল্টেজ কমিয়ে আর কন্ট্রোল করতে পারি না। এটা চেইন রিঅ্যাকশনের মতন হবে, চেইন রিঅ্যাকশন টাইপের। তার মানে এখানে যখন আমি রিভার্স ভোল্টেজটা বাড়িয়ে দিচ্ছি, এই ফ্রি ইলেকট্রন যখন এই ডিপ্লেশন লেয়ারকে ক্রস করছে, ডিপ্লেশন লেয়ারটা অনেক বড় হয়ে গেছে, ফলে উইদিন ডিপ্লেশন লেয়ার নাম্বার অফ অ্যাটম অনেক বেশি আছে,
আর ডিউ টু ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজ এই ইলেকট্রন পি টাইপ থেকে যখন এন টাইপের দিকে যাচ্ছে তাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বা ভেলোসিটি অনেক বেশি, তখন ওই হাই ভেলোসিটি হাই কাইনেটিক এনার্জি দিয়ে তখন ইলেকট্রন অ্যাটমকে ধাক্কা দিচ্ছে, অ্যাটম ভেঙে গেল, ভেঙে গিয়ে একটা ইলেকট্রন তৈরি হলো। তাহলে আগে একটা ইলেকট্রন ধাক্কা মারলো, ধাক্কা মারে একটা ইলেকট্রন যখন ইলেকট্রন কটা হলো দুটো, এই দুটো ইলেকট্রন আবার কটা অ্যাটমকে ধাক্কা মারলো, দুটো অ্যাটমকে, সেখান থেকে আবার দুটো ইলেকট্রন মানে চারটে ইলেকট্রন, চারটে এবার চারটাকে ধাক্কা মারলো, তাহলে আরো চারটে মানে আটটা ইলেকট্রন। তাহলে এইভাবে নাম্বার অফ ইলেকট্রন কিউমুলেটিভ ম্যানারে বাড়তে থাকবে। তারপরে দেখা যাবে এই ক্রিস্টালের মধ্যে তখন একটা হিউজ নাম্বার অফ ইলেকট্রন সার্কুলেট করবে এবং এই ভাঙন পরপর চলতেই থাকবে এবং একটা সিচুয়েশন এমন আসবে যে এত বেশি পরিমাণ কারেন্ট এখানে ফ্লো হবে, ফলে একটা ম্যাসিভ হিট জেনারেট করবে, ডিউ টু হিটিং এফেক্ট টায়ারটা বাস্ট হয়ে যাবে। এটাকে বলছি আমরা ব্রেকডাউন। এই ধরনের ব্রেকডাউনকে বলা হয় অ্যাভালান্স ব্রেকডাউন। এই ব্রেকডাউনটাকে বলি আমরা অ্যাভালান্স ব্রেকডাউন। নরমাল যে পিএন জাংশন ডায়োড আমরা ইউজ করি তার মধ্যে এই অ্যাভালান্স ব্রেকডাউন হয়। অ্যাভালান্স ব্রেকডাউনের বাংলা হচ্ছে সম্প্রপাত বৈকল্য। অ্যাভালান্স ব্রেকডাউনের বাংলায় বলা হয় সম্প্রপাত বৈকল্য। এই ব্রেকডাউনকে বলি আমরা অ্যাভালান্স ব্রেকডাউন বা সম্প্রপাত বৈকল্য। অ্যাভালান্স ব্রেকডাউন, অ্যাভালান্স ব্রেকডাউন বাংলায় বলা হয় সম্প্রপাত বৈকল্য। তাহলে এই সম্প্রপাত বৈকল্য বা অ্যাভালান্স ব্রেকডাউন যখন শুরু হবে, যে নির্দিষ্ট ভোল্টেজ থেকে শুরু হয় এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। এটাকে বলি আমরা ব্রেকডাউন ভোল্টেজ। যে ভোল্টেজে এই সম্প্রপাত বৈকল্য শুরু হবে সেটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। আর ঠিক তার আগের মুহূর্তে যেখান থেকে আমার দেখো গ্রাফটা এরকম টার্ন নিতে শুরু করছে, এই যে ভোল্টেজটা এটাকে বলা হয়, এই ভোল্টেজটাকে বলি আমরা নি ভোল্টেজ। নি ভোল্টেজ, নি মিন হাঁটু, নি ভোল্টেজ। এই জায়গাটা দেখো পায়ের মতো একটা শেপ, আমাদের পায়ে যেরকম শেপ হয়, পাটাকে যদি আমরা এইভাবে রাখি তাহলে পায়ের যে শেপ, সেই পায়ের শেপের মতো আমাদের গ্রাফটা, সেই জন্য এটাকে বলছে নি ভোল্টেজ। এটা হাঁটুর কাছটাকে বোঝা যাচ্ছে, সেই জন্য এই ভোল্টেজটাকে বলে নি ভোল্টেজ। তাহলে নি ভোল্টেজের ঠিক পরেই আমার গ্রাফটা টার্ন নেবে, মানে কারেন্টের গ্রোথ শুরু হবে। এবং যদি তখন নি ভোল্টেজ থেকে ভোল্টেজ আমরা আরেকটু বাড়িয়ে দিই, তখনই আমি ব্রেকডাউন ভোল্টেজে চলে আসবো এবং সেক্ষেত্রে আমার ভোল্টেজ আর বাড়ানো বা কমানোর দরকার হবে না, কারেন্ট অটোমেটিক্যালি গ্রোথ হতে থাকবে। কারণ ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছানোর সাথে সাথেই আমার ইলেকট্রনের সাথে ডিপ্লেশন লেয়ারের যে অ্যাটমগুলোর কলিশন হবে, সেই কলিশনের ফলে সেখানে ইলেকট্রন তৈরি হবে। এবং ইলেকট্রন যে তৈরি হবে ডিউ টু কলিশন, অ্যাটমের ভেঙে যাওয়ার ফলে, এটা হবে কিউমুলেটিভ ম্যানারে। ফলে প্রচুর ইলেকট্রন আমরা পাবো। এই হিউজ ইলেকট্রন যখন সার্কুলেট করবে সেখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট তৈরি হবে। এবং যে কারেন্টকে ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে আর কন্ট্রোল করা যাবে না, কারেন্টের একটা অটোমেটিক গ্রোথ হবে। ডিউ টু অটোমেটিক গ্রোথ অফ দ্য কারেন্ট, ডায়োডটা একসময় বাস্ট হয়ে যাবে। তার ফলে আমরা ডায়োডটাকে ব্যবহার করতে পারবো না। সেই জন্য নর্মাল একটা পিন জাংশন ডায়োড আমরা কখনোই নি ভোল্টেজের উপরে ব্যবহার করি না, সবসময় আমরা তাকে ব্যবহার করি নি ভোল্টেজের নিচে। তাহলে এই ধরনের ব্রেকডাউন হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন বা সম্প্রপাত বৈকল্য। এবার একটা পিন জাংশন ডায়োডে আরেক ধরনেরও বৈকল্য বা ব্রেকডাউন হতে পারে। আরেক ধরনের ব্রেকডাউনকে বলি আমরা জেনার ব্রেকডাউন। এই জেনার ব্রেকডাউনকে ব্যবহার করি আমরা তৈরি করি জেনার ডায়োড। সম্প্রপাত বৈকল্যকে আমরা ব্যবহার করি না, আমরা জেনার ডায়োড বানানোর জন্য ইউজ করি জেনার ব্রেকডাউন। জেনার ব্রেকডাউনে কি করা হয়? জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পি টাইপ আর এন টাইপ দুটো ট্রানজিস্টর আমরা দেখছি, সেই জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে আমরা প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে আমাদের জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে এই ডোপিংটা খুব হাই করতে হবে। জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে জেনার ব্রেকডাউন যদি আমরা করতে চাই তাহলে এক নম্বর পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যে পিএন জাংশন ডায়োডটা নিতে হবে সেই পিএন জাংশন ডায়োড হতে হবে হাইলি ডোপ। পিএন জাংশন ডায়োড এটা হতে হবে should be highly doped আমাকে ডায়োড নিতে হবে। অর্থাৎ এখানে নাম্বার অফ ফ্রি প্লাস চার্জ অনেক বেশি হতে হবে এবং এখানে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অনেক বেশি থাকতে হবে। হাইলি ডোপড আমরা করব। হাইলি ডোপড হলে আমাদের সুবিধা কি হয়, যদি আমাদের একটা পিন জাংশন ডায়োডের ডোপিং আমরা অনেক বাড়িয়ে দিতে পারি তাহলে এই যে ডিপ্লেশন লেয়ার, এই ডিপ্লেশন লেয়ারের থিকনেসটা আরো কমে যায়, ডিপ্লেশন লেয়ারটা আরো ছোট হয়ে যায়। যদি আমি হাইলি ডোপড একটা পিন জাংশন ডায়োড দিই
তাহলে দেখা যাবে যে ডিপ্লেশন লেয়ার ভেরি থিন, ডিপ্লেশন লেয়ারটা অনেক ছোট হয়ে যাবে। ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে গেল, এখানে আমরা কি পেলাম, সব বাউন্ড চার্জ। এখানে এই বাউন্ড চার্জ পাবো আমরা। এই ডিপ্লেশন লেয়ারকে যদি আমরা ছোট করে দিতে পারি তাহলে কি হবে, আমাদের যে ইলেকট্রিক ফিল্ড হবে এই ক্রিস্টালের জাংশনের একপাশে যে ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো, এই ইলেকট্রিক ফিল্ডের যে ইন্টেন্সিটি ই, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি ই, এটা দেখো ই মানে তো dvdx, তাহলে যদি dx কে আমরা ছোট করে দিই, ডিপ্লেশন লেয়ারের থিকনেস যদি ছোট হয় তাহলে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কি হয়ে যাবে, ম্যাক্সিমাম। তাহলে আমাদের এখানে যদি আমরা হাইলি ডোপ করতে পারি একটা পিএন জাংশন ডায়োডের পি টাইপের, যদি আমরা ডোপিংটাকে অনেক বাড়িয়ে দিতে পারি এবং এন টাইপের ডোপিং যদি আমরা অনেক বাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে হাইলি ডোপড হয়ে গেল। হাইলি ডোপড হয়ে গেলে কি হবে, আমার ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইন দা ডিপ্লেশন লেয়ার আমরা অনেক বেশি পাবো। এবার ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড যদি আমার ডিপ্লেশন লেয়ারে অনেক বেশি হয় এবং আমি যদি এখানে একটা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে সামান্য একটা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই রিভার্স ভোল্টেজের জন্য এইদিকে প্লাস এইদিকে মাইনাস, তাহলে আমার অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স আর ইন্টারনাল পোটেনশিয়াল ব্যারিয়ার দুটো সেম ডিরেকশনে হবে। দেখো ইন্টারনাল পোটেনশিয়াল ব্যারিয়ার VI আর অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স, অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স দুটোই একই ডিরেকশন হবে। একই ডিরেকশন হলে তাদের এখানে ইন্টারনাল যে ডিপ্লেশন লেয়ার, এই ডিপ্লেশন লেয়ারের ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা ছিল সেটা আরো বেড়ে যাবে। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইন দা ডিপ্লেশন লেয়ার যদি আরো বেড়ে যায়, তাহলে এই কি করবে, এখানে যে অ্যাটমগুলো রয়েছে বা এখানে যে আমার ফ্রি প্লাস চার্জ ফ্রি মাইনাস চার্জ এর মধ্যে কি হবে, একটা ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। যদি আমার ডিপ্লেশন লেয়ারের ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অনেক হাই হয়, dx কে ছোট করে দেবো, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি উচ্চ মানের হয়, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি করবে, তাহলে আমার এইখানে এন রিজিয়নে যে ইলেকট্রনগুলো আছে তাকে একটা ফোর্স দেব, এখানে প্লাস চার্জগুলো আছে একে একটা ফোর্স দেব। তাহলে ডিউ টু দ্য ম্যাক্সিমাম ফোর্স দেখা যাবে যে বন্ডগুলো যেগুলো আছে অ্যাটম সিলিকন ক্রিস্টালের মধ্যে যে বন্ডগুলো রয়েছে বিভিন্ন সিলিকন অ্যাটমের মধ্যে, ওই বন্ডের মধ্যে যে পেয়ার অফ ইলেকট্রন আমরা পাবো, সেই ইলেকট্রনে এই ইলেকট্রিক ফিল্ড যখন ফোর্স অ্যাপ্লাই করবে, ডিউ টু দ্য ফোর্স ওই বন্ডগুলো ভেঙে যাবে। এবং ভেঙে গেলে সেখানে অ্যাট এ টাইম আমাদের যদি 10টা বন্ড ভাঙে কি 20টা বন্ড ভাঙে, তাহলে সেখানে আমরা প্রচুর ইলেকট্রন পাচ্ছি এবং সেই ইলেকট্রনের জন্য দেখা যাবে আমার এই সার্কিটের কারেন্টের একটা আনলিমিটেড গ্রোথ হবে। এবং সেক্ষেত্রে আমাদের এখানে ভোল্টেজটা খুব বেশি দিতে হবে না, উইদাউট অ্যাপ্লাইং এ হাই ভোল্টেজ, খুব সামান্য একটু ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা এখানে অনেকটা কারেন্ট তৈরি করতে পারি। এরকম ব্রেকডাউনকে বলি আমরা জেনারেল ব্রেকডাউন। এই ধরনের ব্রেকডাউনকে বলা হয় জেনারেল ব্রেকডাউন। তাহলে জেনারেল ব্রেকডাউনে আমরা কি করছি, প্রথম কথা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে জেনারেল ব্রেকডাউনের ক্ষেত্রে পিএন জাংশন ডায়োড শুড বি হাইলি ডোপড, এদের ডোপিংটা আমাদের অনেক বাড়াতে হবে। আর দু নম্বর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাকে ডায়োডটা ইউজ করতে হবে কিসে, রিভার্স বায়াস। ডায়োডটাকে আমরা ইউজ করব রিভার্স বায়াস কন্ডিশন, রিভার্স বায়াস কন্ডিশনে আমাদের ডায়োডটা ইউজ করতে হবে। তো জেনারেল ডায়োড বানানোর ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কনক্লুশন। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে জেনারেল ব্রেকডাউন। এর আগে আমরা বললাম অ্যাভারেন্স ব্রেকডাউন, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে জেনারেল ব্রেকডাউন। জেনারেল ব্রেকডাউনের ক্ষেত্রে আমরা একটু জেনারেল ডায়োডটাকে স্পেশালি তৈরি করব। স্পেশালি তৈরি করব বলতে নরমাল ডায়োডে একটা সিলিকন ক্রিস্টালকে যে রেশিওতে ডোপিং করা হয়, জেনারেল ডায়োড তৈরি করার সময় বা জেনারেল ব্রেকডাউন যে সমস্ত ডায়োডে হয় সেই সব ডায়োডের ক্ষেত্রে আমাদের এই সিলিকন ক্রিস্টালে পি টাইপ আর এন টাইপের এই দুটো পোরশনে ডোপিং রেশিওটা একটু বেশি নিতে হয়। অর্থাৎ এই পি টাইপ আর এন টাইপটা হতে হবে একটু হাইলি ডোপড, উচ্চ মানের ডোপিং আমাদের ব্যবহার করতে হবে। হাইলি ডোপড পি রিজিয়ন এন্ড হাইলি ডোপড এন রিজিয়ন। হাইলি ডোপড করলে আমাদের একটু সুবিধা হয়। সুবিধাটা কি হয় দেখো, যদি আমরা পি টাইপ আর এন টাইপের ডোপিংটা অনেক বেশি পরিমাণে দিতে পারি, তাহলে প্রথম কথা পি টাইপে আমরা নাম্বার অফ হোল অনেক বেশি পাবো, এন টাইপে আমরা নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অনেক বেশি পাবো। অ্যাজ এ রেজাল্ট যেটা হবে, আমার যে ডিপ্লেশন লেয়ারটা হয় সেই ডিপ্লেশন লেয়ারের যে উইডথ, থিকনেস অফ ডিপ্লেশন লেয়ার, যেটাকে আমরা dx দিয়ে ডিনোট করেছি, এই ডিপ্লেশন লেয়ারের থিকনেসটা অনেক কমে যাবে। এবার ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি থাকে, ডিপ্লেশন লেয়ারের মধ্যে বাউন্ড চার্জ থাকে,
পি রিজিয়নে বাউন্ড চার্জ হয় নেগেটিভ, এন রিজিয়নে বাউন্ড চার্জ হয় পজিটিভ। আর ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি হয়, কোনো হোল বা ফ্রি ইলেকট্রন থাকে না, কারণ ডিপ্লেশন লেয়ারে ইলেকট্রন আর হোল রিকম্বাইন করে। রিকম্বাইন করলে ওগুলো কিসে তৈরি হয়, ওগুলো কি তৈরি করে, রিকম্বাইন করলে ওগুলো একটা অ্যাটম তৈরি করবে। তাহলে ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি আছে, কিছু অ্যাটম আছে যেগুলো ক্রিয়েট হয়েছে ডিউ টু রিকম্বিনেশন অফ হোল এন্ড ইলেকট্রন, আর বাউন্ড চার্জ আছে, পি রিজিয়নে নেগেটিভ বাউন্ড চার্জ আর এন রিজিয়নে পজিটিভ বাউন্ড চার্জ। এবার যেটা হচ্ছে, আমি এখানে হাইলি লোড করার ফলে এই ডিপ্লেশন লেয়ারের উইডথ খুব কমে যাবে। এবার ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি তৈরি হয়, ডিউ টু প্রেজেন্স অফ বাউন্ড চার্জ আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাই, যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করে পজিটিভ বাউন্ড চার্জ থেকে নেগেটিভ দিকে। দ্যাট মিন্স এন রিজিয়ন থেকে পি রিজিয়নের দিকে, এন রিজিয়ন থেকে পি রিজিয়নের দিকে। তাই এই যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড উইদিন ডিপ্লেশন লেয়ার আমরা পাচ্ছি, সেটা কত হয়, E is equal to dVdx। E is equal to dVdx। এবার dx টা যদি খুব ছোট হয়, উইডথ অফ দ্য ডিপ্লেশন লেয়ার যদি খুব কম হয়, তাহলে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড উইদিন ডিপ্লেশন লেয়ার কি হবে, অনেক বেশি হবে। এবার যদি আমি এরকম একটা পিএন জাংশন ডায়োডকে রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, তাহলে রিভার্স বায়াস অ্যাপ্লাই করলে এন সাইডে কি আসবে, প্লাস, আর পি সাইডে কি আসবে, মাইনাস। তার ফলে এই রিভার্স ভোল্টেজ থেকে যে আরেকটা ইলেকট্রিক ফিল্ড আসবে বা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, তার ফলে আমার ডিপ্লেশন লেয়ারে এমনিতেই আমি ইলেকট্রিক ফিল্ড কি দিয়ে রেখেছি, অনেক হাই। তার সাথে এই যে পটেনশিয়াল ডিফারেন্স আমি অ্যাপ্লাই করলাম, এটা সামান্য পরিমাণ রিভার্স ভোল্টেজ দেওয়ার সাথে সাথে দেখা যাবে এই ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আরো বেড়ে গেছে। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আরো বেড়ে যাওয়ার ফলে এই উচ্চ মানের যে তড়িৎ ক্ষেত্র আমরা পাবো ডিপ্লেশন লেয়ারের মধ্যে, ও কি করবে, সিলিকন ক্রিস্টালের মধ্যে যে ডিপ্লেশন লেয়ারে যে বন্ডগুলো আছে, ডিপ্লেশন লেয়ারে যে অ্যাটমগুলো আমরা পাচ্ছি, সেই অ্যাটমগুলো সব কি একে অপরের সাথে তো কোভ্যালেন্ট বন্ডে আবদ্ধ। এবার যখন আমি রিভার্স ভোল্টেজটা দিলাম, এখানে উচ্চ মানের একটা তড়িৎ ক্ষেত্র যখন তৈরি হলো ডিউ টু হাই ইলেকট্রিক ফিল্ড, আমার ওই ডিপ্লেশন লেয়ারের মধ্যে যে অ্যাটমগুলো রয়েছে তারা যে কোভ্যালেন্ট বন্ডের দ্বারা আবদ্ধ রয়েছে, সেই বন্ডগুলো ডাইরেক্ট ভেঙে যাবে ডিউ টু ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। ওই ইলেকট্রন পেয়ারগুলো যেগুলো বন্ডের মধ্যে আছে, সেই প্রত্যেকটা ইলেকট্রন পেয়ারের উপরে এই ইলেকট্রিক ফিল্ড ডিউ টু রিভার্স বায়াস কি করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এবং সেই ফোর্সটা অনেকটা বেশি হবে, কারণ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আমরা অনেক বাড়িয়ে দিয়েছি। আমরা ফোর্সের ফর্মুলা জানি, ফোর্স ইকুয়াল টু কি হয়, স্মল ই ইনটু ক্যাপিটাল ই। তাহলে ই যদি অনেক বেশি হয়, তাহলে অবভিয়াসলি এই ফোর্সও অনেক বেশি হবে, ই বেশি হলে ফোর্স বেশি হবে। তাই ম্যাক্সিমাম ফোর্সের জন্য কি হবে, যে অ্যাটমগুলো রয়েছে ডিপ্লেশন লেয়ারের মধ্যে বা ক্রিস্টালের মধ্যে, এখানে তো ডিপ্লেশন লেয়ারটা অনেক বড় হবে, যখন রিভার্স ভোল্টেজ দেবো এবং রিভার্স ভোল্টেজ থেকে আমি সামান্য বাড়াতে থাকবো, আমার ডিপ্লেশন লেয়ারের উইডথ ক্রমশ বড় হয়। আমরা পড়েছি রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ারের থিকনেস ইনক্রিজ করে। তাহলে ডিপ্লেশন লেয়ার বেড়ে গেল মানে কি, তাহলে ওর মধ্যে কি থাকলো, অ্যাটম চলে আসলো, কারণ ডিপ্লেশন লেয়ারে কি হয়, ইলেকট্রন আর হোল রিকম্বাইন করে। তাহলে ডিপ্লেশন লেয়ার বড় হওয়া মানে আমি নাম্বার অফ অ্যাটম তখন বেশি পাবো উইদিন ডিপ্লেশন লেয়ার। আর অ্যাটমগুলো সব কিসে থাকে, কোভ্যালেন্ট বন্ডে, সব কোভ্যালেন্ট বন্ডে থাকে, প্রত্যেকের সাথে একটা করে ইলেকট্রন পেয়ার তৈরি হয়। এবার যখন আমি রিভার্স ভোল্টেজটা দিলাম এবং ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড যখন অনেক বেড়ে গেল, তখন এই ইলেকট্রিক ফিল্ড প্রত্যেকটা ইলেকট্রন পেয়ারে ফোর্স দেবে কতটা, F ইকুয়াল টু E ইনটু ক্যাপিটাল ই। ক্যাপিটাল ই বেশি হওয়ার জন্য এই ফোর্সের মান অনেক বেশি হবে ডিউ টু ম্যাক্সিমাম ফোর্স। যে বন্ডগুলো আছে অ্যাটমগুলোর মধ্যে, সেই বন্ডগুলো এট এ টাইম ডাইরেক্ট ভেঙে যাবে, এখানে কোনো কলিশন হবে না। বন্ডগুলো ইলেকট্রিক ফিল্ডের যে ফোর্স, সেই ফোর্সের জন্য বন্ডগুলো ভেঙে যাবে। এবার বন্ডগুলো যেই ভেঙে গেল, সেখান থেকে আমি প্রচুর ফ্রি ইলেকট্রন পেলাম, এবং সেই ইলেকট্রনগুলো আর ভ্যালেন্স ব্যান্ডে থাকবে না, তারা সবাই চলে আসবে কোথায়, কন্ডাকশন ব্যান্ডে। কন্ডাকশন ব্যান্ডে যখন ইলেকট্রনগুলো চলে আসবে, তখন দে বিহেভ লাইক এ ফ্রি ইলেকট্রন, এবং সেই ইলেকট্রনগুলো এই বর্তনীর মধ্যে কি হবে, সার্কুলেট করবে, এবং ইলেকট্রনগুলো যখন বর্তনীতে সার্কুলেট করবে, তখন আমি সেখানে একটা কারেন্ট পাবো। এবং এই যে ব্রেকডাউনটা হবে ডিউ টু ফোর্স এক্সার্ট বাই ইলেকট্রিক ফিল্ড অন দ্য কোভ্যালেন্ট বন্ডস, বন্ডগুলো যে একবারে ভেঙে গেল, ভেঙে গিয়ে হিউজ ইলেকট্রন তৈরি করলো, এই ব্রেকডাউনকে আমরা বলবো জিরার ব্রেকডাউন। যে সমস্ত পিএন জাংশন ডায়োডে জিরার ব্রেকডাউন হয়, সেই ডায়োডগুলোকে বলি আমরা জেনার ডায়োড, সেই ডায়োডগুলোকে বলবো আমরা জেনার ডায়োড। তাহলে জেনার ডায়োড, সব পিএন জাংশন ডায়োডে কিন্তু জেনার ব্রেকডাউন হবে না। জেনার ব্রেকডাউন হতে গেলে আমাদের দুটো বিষয় খেয়াল রাখতে হবে। মেইন যেটা বিষয়, আমরা যে সমস্ত পিএন জাংশন ডায়োডে জেনার ব্রেকডাউন করবো, সেখানে আমাদের পিএন জাংশন ডায়োডগুলোকে হাইলি লোড করতে হবে, তাদের লোডিং হবে খুব বেশি, আর তাদেরকে ইউজ করতে হবে রিভার্স বায়াস। তাহলে আমরা সেখানে জেনার ব্রেকডাউন করাতে পারবো। এবং জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে গ্রাফটা কি হবে, যেটা আমরা রিভার্স বায়াসের গ্রাফ আঁকলাম, দেখো ভোল্টেজ কারেন্ট, এই হচ্ছে তোমার গ্রাফটা হবে।
ভোল্টেজটা যেখানে গিয়ে দেখো তোমার কারেন্ট আনলিমিটেড গ্রোথ হচ্ছে অথচ ভোল্টেজের কোনো চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট ভোল্টেজ, এটাকে বলি আমরা জেনারেল ভোল্টেজ। আগের বার বলেছিলাম এটাকে ব্রেকডাউন ভোল্টেজ, এখন এটাকে বলবো আমরা জেনারেল ভোল্টেজ। জেনারেল কেন বলা হচ্ছে, এটাকে ব্রেকডাউন ভোল্টেজ বললেও ভুল হয় না, কিন্তু যেহেতু এটা বিজ্ঞানী ওই সি জিনার ব্যাপারটাকে আবিষ্কার করেছে সেজন্য তার সম্মানার্থে বা তার নাম অনুসারে আমরা ব্রেকডাউন ভোল্টেজ না বলে ভোল্টেজটাকে বলি জিনার ভোল্টেজ। জিনার ভোল্টেজ, জিনার ভোল্টেজ। তাহলে জেনারেল ভোল্টেজে যখন আমি চলে যাব, আমার রিভার্স ভোল্টেজ যখন জেনারেল ভোল্টেজের সমান হবে, তখন ডিউ টু ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য ডিপ্লেশন লেয়ার কি হবে, যে অ্যাটমগুলো আছে ডিপ্লেশন লেয়ারের মধ্যে, সেই অ্যাটমগুলোর মধ্যে যে কোভালেন্ট বন্ডগুলো থাকবে, সেই বন্ডগুলো এট এ টাইম ডিউ টু ফোর্স এক্সার্ট বাই দ্য ইলেকট্রিক ফিল্ড বন্ডগুলো ভেঙে যাবে। এট এ টাইম অনেকগুলো বন্ড সব ভেঙে যাওয়ার ফলে আমরা সেখানে হিউজ নাম্বার অফ ইলেকট্রন পাবো, যেই ইলেকট্রন আমার এই বন্ডগুলোর মধ্যে সার্কুলেট করবে। তার ফলে আমি তখন একটা কারেন্ট পাবো এবং এই কারেন্টটা অনেক বেশি হবে এবং সেই কারেন্টটা তখন আনলিমিটেডলি গ্রোথ হতে থাকবে এবং এখানে ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না। এখানে ভোল্টেজ যদি আমি বাড়িয়েও দিই তাতেও আমি কারেন্ট যেভাবে পাবো, ভোল্টেজ যদি কমিয়েও দিই তাতেও আমরা কারেন্ট একই পাবো। তাহলে জেনারেল ভোল্টেজ ক্রস করে গেলে ভোল্টেজ বাড়ুক কি ভোল্টেজ কমুক, তাতে কারেন্টের গ্রোথের উপর কোনো প্রভাব পড়ে না, কারেন্টটা অটোমেটিক্যালি ইনক্রিজ করতে থাকে। কিন্তু ভোল্টেজ কি থাকে কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ বৃদ্ধি হয় তো কারেন্ট বাড়তে থাকে। তাহলে এই রিজিয়নটাকে বলি আমরা ব্রেকডাউন রিজিয়ন, এটাকে বলি আমরা ব্রেকডাউন রিজিয়ন, এটাকে বলি আমরা, এটা পি জাংশন ডায়োডের ব্রেকডাউন রিজিয়ন। তাহলে ব্রেকডাউন রিজিয়নে কারেন্ট বাড়ুক কিংবা কারেন্ট কমুক, কারেন্ট বাড়ুক কিংবা কারেন্ট কমুক, ভোল্টেজ রিমেইন কনস্ট্যান্ট, ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে প্রপার্টিটা জেনারেল ডায়োডের, যে এট দ্য জেনারেল ভোল্টেজে যখন আমি পৌঁছে যাব তখন কারেন্টের বৃদ্ধি বা হ্রাসের সাথে ভোল্টেজ অ্যাক্রস দ্য জেনারেল ডায়োড কি থাকছে, অপরিবর্তিত থাকছে, ভোল্টেজের কোনো পরিবর্তন হচ্ছে না। এই প্রপার্টিটাকে ইউজ করে আমরা একটা ইনস্ট্রুমেন্ট বানাই, একটা ডিভাইস তৈরি করি যেটাকে আমরা বলি ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর হচ্ছে বা ভোল্টেজ স্ট্যাবিলাইজার বলা হয়। ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্ট্যাবিলাইজার এমন একটা ডিভাইস যার মধ্যে আমরা জেনারেল ডায়োডের এই প্রপার্টিটা ইউজ করব যে একটা ব্রেকডাউন ভোল্টেজ, কারেন্ট বাড়ুক কি কারেন্ট কমুক, ব্রেকডাউন ভোল্টেজের বা জেনারেল ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না, জেনারেল ভোল্টেজ রিমেইন কনস্ট্যান্ট। তাহলে এই ভোল্টেজকে যেহেতু কনস্ট্যান্ট রাখা যায়, কারেন্ট বাড়লেও কনস্ট্যান্ট থাকবে, কারেন্ট কমলেও কনস্ট্যান্ট থাকবে, এই প্রপার্টিকে ইউজ করে আমরা যে ডিভাইসটা তৈরি করি সেটাকে বলি আমরা ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্ট্যাবিলাইজার। তো আমরা জেনারেল ডায়োডের এই যে প্রপার্টি, অর্থাৎ যেখানে আমরা দেখছি কি ব্রেকডাউন রিজিয়নে ব্রেকডাউন ভোল্টেজ বা জেনারেল ভোল্টেজ কি থাকছে কনস্ট্যান্ট, কারেন্ট বাড়লেও যা হবে কারেন্ট কমলেও তাই। ব্রেকডাউন রিজিয়নে অ্যাক্রস দ্য জেনারেল ডায়োড কারেন্ট বাড়লেও ভোল্টেজ ভিজেড, কারেন্ট কমলেও ভোল্টেজ ভিজেড, ভিজেড মিন জেনারেল ভোল্টেজ। এই প্রপার্টিকে ইউজ করে আমরা তৈরি করি ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্ট্যাবিলাইজার। যেমন আমাদের বাড়িতে আমরা কম্পিউটার বা ফ্রিজ, টিভি এই ধরনের যন্ত্রে অনেক সময় ভোল্টেজ স্ট্যাবিলাইজার ইউজ করি, তার কারণ আমাদের বাড়িতে যে সাপ্লাই ভোল্টেজ সেটা সবসময় 220 ভোল্ট থাকে না। নর্মালি আমাদের বাড়িতে সাপ্লাই ভোল্টেজ 220 দেওয়ার কথা এবং এই ফ্রিজ বলো টিভি বলো এগুলো সব 220 ভোল্টে চলে। কিন্তু যদি কারণে সাপ্লাই ভোল্টেজ কমে যায় তাহলে ফ্রিজের ক্ষমতা হ্রাস পাবে বা কম্পিউটারটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এই সমস্ত সফিস্টিকেটেড বা দামি ডিভাইসগুলো অর্থাৎ টিভি, ফ্রিজ, কম্পিউটার, এসি এদের ক্ষেত্রে আমাদের একটা কনস্ট্যান্ট ভোল্টেজ মেনটেন করতে হয়। এবার যেহেতু আমাদের সাপ্লাই ভোল্টেজ ফ্লাকচুয়েটিং, কখনো বাড়তে পারে কখনো কমেও যেতে পারে, সেই কারণে টু মেনটেন এ কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যাক্রস দিস ডিভাইস আমরা সেখানে ভোল্টেজ স্ট্যাবিলাইজার বা ভোল্টেজ রেগুলেটর ইউজ করি। এই ভোল্টেজ স্ট্যাবিলাইজার বা ভোল্টেজ রেগুলেটরের মধ্যে যে মেন কম্পোনেন্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে জেনারেল ডায়োড এবং সেখানে জেনারেল ডায়োডকে এমনভাবে অপারেটিং করা থাকে যাতে অ্যাক্রস দ্য জেনারেল ডায়োড সবসময় কি ভোল্টেজ থাকবে, ভিজেড। এবং ভিজেড ভোল্টেজ যদি আমার মেনটেন করা যায় তাহলে কোনো কারণে যদি ভোল্টেজ এবার সাপ্লাইতে বেশি আসে তাহলে কারেন্ট বেশি হবে, কারেন্ট বেশি হলেও ভোল্টেজ ভিজেড থাকবে। যদি আবার সাপ্লাইতে ভোল্টেজ কম আসে, সাপ্লাই ভোল্টেজ, তাহলে কারেন্ট কম হবে, কিন্তু কারেন্ট কমলেও তার জেনারেল ডায়োডের ভোল্টেজ কত থাকবে, ভিজেড। তাহলে সেই জন্য ওই ডিভাইসগুলোর অ্যাক্রসে ভোল্টেজের তাহলে কোনো পরিবর্তন হবে না এবং ডিভাইসগুলো অলওয়েজ তার পারফরম্যান্সটাকে বজায় রাখতে পারবে। তাই হোক আপনাদের কীভাবে আমরা ভোল্টেজ রেগুলেটর তৈরি করতে পারি তার আগে যেটা আমাদের দেখা দরকার, তার এই যে জেনারেল ডায়োড আমরা করলাম, জেনারেল ব্রেকডাউন যেখানে হচ্ছে, এই জেনারেল ডায়োডের সিম্বল কি হবে, জেনারেল ডায়োডের সিম্বল হবে এরকম। নরমাল ডায়োডের সিম্বল
সিম্বল আমরা এরকম দিই, এদিকে পি থাকে এদিকে এন থাকে। জেনারেল ডায়াগ্রামের ক্ষেত্রে মাথাটা এরকম একটু বেঁকিয়ে দিতে হয়, এটা হচ্ছে সিম্বল অফ দা জেনারেল ডায়াগ্রাম। এবং জেনারেল ডায়াগ্রামকে আমরা যদি ইউজ করি তাহলে সবসময় রিভার্স বায়াস ইউজ করব। তাহলে জেনারেল ডায়াগ্রামে যদি সার্কিট ডায়াগ্রাম কখনো আমরা আঁকি টু ড্র দি ক্যারেক্টারিস্টিক্স অফ দা জেনারেল ডায়াগ্রাম, এই জেনারেল ডায়াগ্রামের গ্রাফটা অঙ্কন করার জন্য যদি বর্তনী আমাদের তৈরি করতে হয় তাহলে কি করতে হবে, জেনারেল ডায়াগ্রামের সাথে এখানে একটা লাগাতে হবে আমাদের মিলিঅ্যামিটার বা মাইক্রোঅ্যামিটার, আর এখানে থাকবে একটা ব্যাটারি যেটাকে আমরা ইউজ করব রিভার্স বায়াসে। পি এর সাথে এন থাকবে, এন এর সাথে পি থাকবে, আর ব্যাটারির দ্বারা কতটা ভোল্টেজ আমরা দিচ্ছি সেটা মাপার জন্য একটা ভোল্টমিটার লাগাবো। এটা হচ্ছে জেনারেল ডায়াগ্রামের সার্কিট ডায়াগ্রাম টু ড্র দিস ক্যারেক্টারিস্টিক্স। এই গ্রাফটা যদি আমরা প্র্যাকটিক্যালি ড্র করতে চাই তাহলে এরকম একটা বর্তনী আমাদের ইউজ করতে হবে। এটা জেনারেল ডায়াগ্রাম, জেনারেল ডায়াগ্রামের সাথে কারেন্ট মাপার জন্য একটা মিলিঅ্যামিটার, ঠিক আছে, কারেন্ট মাপার জন্য একটা মিলিঅ্যামিটার, মিলিঅ্যামিটারটা এখানে না দিয়ে এই পাশে দেওয়াটাই বেস্ট। এটা হচ্ছে মিলিঅ্যামিটার, মিলিঅ্যামিটার অথবা মাইক্রোঅ্যামিটারও লাগানো যায়। আর এটা ভোল্টমিটার যেটার সাহায্যে আমরা ভোল্টেজ মাপব। এবার আমরা দেখব কি যে যদি আমরা এখানে এই পোটেনশিয়াল ডিভাইডার অ্যারেঞ্জমেন্ট বলি, আমরা এটাকে অ্যারেঞ্জমেন্টটাকে বলে পোটেনশিয়াল ডিভাইডার অ্যারেঞ্জমেন্ট। এই পোটেনশিয়াল ডিভাইডারটাকে ভ্যারি করালে ভোল্টেজ অ্যাক্রস দ্য পিন জাংশন ডায়াগ্রামটা ভ্যারি করবে। তাহলে আমরা যদি 0 থেকে ভোল্টেজটাকে স্লোলি ইনক্রিজ করতে থাকি খুব ধীরে ধীরে, তাহলে দেখো প্রথমে কারেন্ট খুব মাইনর গ্রোথ হবে এবং কারেন্ট এক সময় গিয়ে দেখা যাবে দেখো প্রায় স্ট্রেট লাইন অর্থাৎ স্যাচুরেটেড কারেন্ট। কিন্তু যখনই আমি জিনার ভোল্টেজকে ক্রস করব তখনই দেখা যাবে কারেন্ট অটোমেটিক্যালি ইনক্রিজ করছে। এখানে কারেন্ট তখন একটা ইনক্রিজ করবে, এখানে কারেন্ট কমলেও ভোল্টেজ কনস্ট্যান্ট, কারেন্ট বাড়লেও ভোল্টেজ কনস্ট্যান্ট। তখন দেখা যায় ভোল্টেজটা বাড়াতে হচ্ছে না, উইদাউট চেঞ্জিং দ্য ভোল্টেজ কারেন্ট অটোমেটিক্যালি গ্রোথ হচ্ছে। এই গ্রাফটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে আমাকে এই ধরনের একটা বর্তনী ইউজ করতে হয়। আর এটা হচ্ছে সিম্বল অফ দ্য জেনারেল ডায়াগ্রাম। তো যে কোনো জেনারেল ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা যখন জেনারেল ডায়াগ্রাম কভার্ড করি সবসময় আমরা মনে রাখবে তাকে ইউজ করব কিসে, রিভার্স বায়াসে অ্যাট ব্রেকডাউন ভোল্টেজ। রিভার্স বায়াসে ইউজ করবে এবং সবসময় আমরা জেনারেল ডায়াগ্রাম প্র্যাকটিক্যালি আমাদের উদ্দেশ্য কি ভোল্টেজকে কনস্ট্যান্ট রাখা। জেনারেল ডায়াগ্রামের ভোল্টেজ কনস্ট্যান্ট কোথায় থাকে, at the zinar voltage বা breakdown voltage যদি ইউজ করতে হয় রিভার্স বায়াসে at breakdown voltage, at breakdown voltage or zinar voltage, breakdown voltage or zinar voltage VZ। এই ভোল্টেজে আমরা জেনারেটর পাওয়ার তাহলে কি হবে, কারেন্ট বাড়ুক কি কারেন্ট কমুক ভোল্টেজ অ্যাক্রস জেনারেটর অলওয়েজ রিমেইন আনচেঞ্জ। তখনই আমরা সেটা দিয়ে বানাতে পারবো একটা কি ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্ট্যাবিলাইজার। এবার ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্ট্যাবিলাইজার বানানোর জন্য আমরা সার্কিটটা কিভাবে বানাবো, আমরা যদি বর্তনী আঁকতে চাই ভোল্টেজ স্ট্যাবিলাইজার তাহলে ভোল্টেজ স্ট্যাবিলাইজারের সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে, আমরা একটা ইনপুট ভোল্টেজ থাকবে, এখানে আমরা একটা ইনপুট ভোল্টেজ ইউজ করব V input, এখানে ভোল্টেজ দেবে ইনপুট ভোল্টেজ, এখানে থাকবে একটা রেজিস্ট্যান্স RS, তার সাথে এখানে আমরা কানেক্ট করব কি জেনারেটর ডায়োড, কিভাবে রিভার্স বায়াস, অর্থাৎ এই পি সাইডটা থাকবে জেনারেটর ডায়োডের নেগেটিভ টার্মিনালের সাথে, এটা N তার সাথে দিলাম P, আর এই যে P তার সাথে দেব আমি N, P এর সাথে N, N এর সাথে P। তাহলে আমি কি বলেছিলাম ইউজ করতে হবে রিভার্স বায়াসে, তাহলে আমরা এখানে জেনারেটর কি হলো রিভার্স বায়াসে, আর এই জেনারেটরের দুই প্রান্ত থেকে আমরা লাগাবো একটা লোড রেজিস্ট্যান্স। এই লোড রেজিস্ট্যান্স এর পাশে আমরা দেখব যে ভোল্টেজ অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। এই এর পাশে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে V আউটপুট। এই V আউটপুটটা অলওয়েজ ইকুয়াল টু হবে VL, V আউটপুট মানে VL মানে ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড রেজিস্ট্যান্স। তাহলে এখানে যখন আমি সার্কিটটা অন করব এই ভোল্টেজ থেকে এখানে একটা কারেন্ট সাপ্লাই যাবে, ধরো এই RS এর মধ্যে দিয়ে কারেন্ট ঢুকলো IS, এবার এখানে আমার কারেন্ট আসবে কত, ধরো জেনারেটরের মধ্যে কারেন্ট পাস করছে IZ, আর এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ঢুকলো IL। তাহলে VL এর ভ্যালু কত হবে, IL ইনটু RL ইজ ইকুয়াল টু VZ। কেন, কারণ কি RL এর সাথে এই জেনারেটর কিসে আছে প্যারালালে, তাহলে আমরা জানি প্যারালালে থাকলে কি হয় ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, প্যারালালে থাকলে ভোল্টেজ কনস্ট্যান্ট। তাহলে জেনারেটরের এক পাশে যে ভোল্টেজ আমরা পাবো দ্যাট ইজ VZ,
আর লোড রেজিস্ট্যান্স across the voltage পাবো আমরা VL, both are equal because zener diode and load resistance are in parallel combination. Parallel combination এ ভোল্টেজটা সেম থাকে। তাহলে এইবার এখানে যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে এই RS এর মানটা খুব ইম্পর্টেন্ট। এখানে RS এর মানটা আমাকে এমন ভাবে চুজ করতে হবে যাতে zener diode এর across যে ভোল্টেজটা পড়বে সেই ভোল্টেজটা যাতে কোনো অবস্থাতেই VZ এর থেকে নিচে না নামে, কারণ VZ থেকে নিচে নামলে কিন্তু আর ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে না। ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে কোথায়? VZ বা VZ এর থেকে উপরে। VZ এর যে ভোল্টেজ কনস্ট্যান্ট, VZ এর নিচে নামলে কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট না। তখন ভোল্টেজ দেখো কারেন্টের সাথে ভ্যারি হচ্ছে, ভোল্টেজ কমছে কারেন্ট ভ্যারি হবে, কারেন্ট বাড়ছে ভোল্টেজ বাড়ছে। VZ এ যদি আমি ভোল্টেজকে মেইনটেইন করতে পারি across the zener diode, তাহলেই কারেন্ট পাবো কিংবা কারেন্ট কমুক, তাতে ভোল্টেজের আর কোনো পরিবর্তন হয় না। তার মানে আমাকে এখানে RS যে রেজিস্ট্যান্সটা আছে, ইনপুট রেজিস্ট্যান্স RS, এই RS এমন ভাবে দিতে হবে যাতে এখানে ইনপুট ভোল্টেজ আমি যাই না কেন আমার ভোল্টেজ across the zener diode কত হয়? VZ। এবার ভোল্টেজ across zener diode যখন VZ হবে তাহলে VZ এর ইকুয়েশন আমরা কি পাবো? দেখো যে আমরা কারশফটা ইউজ করি, ভোল্টেজ across zener diode যদি এখানে VZ হয় তাহলে আমরা বলতে পারি VN equal to IS RS প্লাস VZ। তাহলে VZ কি হচ্ছে? V ইনপুট মাইনাস IS RS। এবার যদি কোনো কারণে ইনপুট ভোল্টেজটা বেড়ে যায়, যদি কোনো কারণে ইনপুট ভোল্টেজ ধরো বেড়ে গেল, তাহলে VZ কিন্তু বাড়বে না, VZ অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। VZ অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। কি হবে? ধরো ইনপুট ভোল্টেজ যদি আমি ধরো VZ এর মান যদি আমি সবসময় 10 ভোল্টে চাই, তাহলে কি হবে? VZ অলওয়েজ রিমেইন 10 ভোল্ট। কি হবে? VN এর মান ধরো 10 ভোল্ট সাপোজ একটা কন্ডিশন হলো VZ VN 10 ভোল্ট, IS এর ভ্যালু 0 অ্যাম্পিয়ার আর RS 1, তাহলে আমার VN কত? 10 ভোল্ট, VZ কত হলো? 10 ভোল্ট। এবার ধরো কোনোভাবে ইনপুট ভোল্টেজ বেড়ে গেল, এবার যদি ইনপুট ভোল্টেজটা কোনোভাবে বেড়ে 10 এর জায়গায় ধরো সাপোজ 15 হয়ে গেল, তাহলে যেই ইনপুট ভোল্টেজ বাড়বে অটোমেটিক্যালি আমার IS বেড়ে যাবে। এবার IS টা হয়ে গেল কত? সে 5 অ্যাম্পিয়ার, কিন্তু RS রিমেইন কনস্ট্যান্ট 1, তাহলে আলটিমেটলি কত আসছে? 10 ভোল্ট। যদি আমার VZ এর ভ্যালু এখানে ধরো আমার VZ এর ভ্যালু যদি নেক্সট কেসে VZ যদি আমার 20 ভোল্ট হয়, VZ যদি আমি 20 ভোল্ট করে দিই, Vin ইনপুট ভোল্টেজ যদি বেড়ে 20 ভোল্ট হয়, ইনপুট ভোল্টেজ বেড়ে যায় 20 ভোল্ট হবে, সঙ্গে সঙ্গে আমার IS এর ভ্যালু আরো বেড়ে যাবে। IS এর ভ্যালু বেড়ে গেলে কত হবে? 10 অ্যাম্পিয়ার। ফাইনালি বিয়োগ করো, VZ কত থাকবে? 10 ভোল্ট। তার মানে কোনো অবস্থাতেই VZ এর ভ্যালু 10 ভোল্ট থেকে ইনক্রিজ করবে না, বেড়ে যাবে কি? IS এর ভ্যালু আর ইনপুটের ভ্যালু। তাহলে ইনপুট ভোল্টেজ যখনই বাড়বে আমার IS বেড়ে যাবে। IS যে বেড়ে গেল, ফলে VZ equal to Vn minus IS RS। এই ইকুয়েশন অনুযায়ী VZ এর মান অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট at 10 ভোল্ট। তাহলে IS বাড়লে আমরা কি বলবো? IS মানে অ্যাকচুয়ালি কি? IS equal to zener কারেন্ট, zener দিয়ে যে কারেন্ট যাচ্ছে zener কারেন্ট প্লাস IL। এবার যদি IS এর মান বেড়ে যায় তাহলে obviously IZ ও বাড়বে, IL ও বাড়বে। IZ বাড়লে আমার কোনো অসুবিধা নেই, তার কারণ IZ যদি বাড়ে, IZ বাড়ুক কি কমুক, তাহলে তো VZ চেঞ্জ হয় না, VZ রিমেইন কনস্ট্যান্ট। IZ এর মান বাড়তেও পারে, IZ এর মান কমতেও পারে। তাহলে ইনপুট ভোল্টেজ বাড়ার সাথে সাথে IS এর মান বাড়বে, IS এর মান বাড়লে আমার VZ থাকছে কনস্ট্যান্ট, কারণ VZ হচ্ছে V ইনপুট মাইনাস IS RS। RS এর ভ্যালু কনস্ট্যান্ট, V ইনপুট বাড়লে IS বাড়বে, তারপরে বিয়োগফলটা কোনো পরিবর্তন হবে না, বিয়োগফল অলওয়েজ কত থাকবে? 10 ভোল্টে। কিন্তু IS বাড়ার সাথে সাথে যেটা হবে, IS ও বাড়বে, IS বাড়লে IZ বাড়বে, মানে জেনারেল কারেন্ট বাড়বে, আবার IL বাড়বে। এবার IZ IL বাড়লে কোনো সমস্যা নেই, কারণ IZ বাড়লে তোমার VZ বাড়বে না, IZ বাড়ুক কমুক উইদাউট দি ব্রেকডাউন রিজিয়ন, VZ রিমেইন কনস্ট্যান্ট। এবার যেটা হবে IL বাড়বে। এবার IL যখনই বাড়বে আমার এই লোড রেজিস্ট্যান্সটাকে আস্তে করে একটু কমিয়ে দিতে হবে, কারণ VZ equal to VL equal to IL আছে। তাহলে যদি IL বেড়ে যায় তাহলে আমি লোড রেজিস্ট্যান্সকে একটু কমিয়ে দেবো, তখন আমার ভোল্টেজ across the load কি থাকবে? রিমেইন আনচেঞ্জ। আবার যদি আমার IL কোনো কারণে কমে যায় তাহলে লোড রেজিস্ট্যান্সকে একটু বাড়িয়ে দেবো, তাহলে V output দ্যাট ইজ VL রিমেইন কনস্ট্যান্ট। কথা বোঝা গেল? তার মানে আমার এই যে ইকুয়েশন আমরা পেলাম, এই ইকুয়েশন অনুযায়ী আমার আউটপুট মানে across the load resistance যে আউটপুট ভোল্টেজ আমরা পাচ্ছি সেটা সবসময় কি থাকছে? কনস্ট্যান্ট। VL is equal to VZ। এই ভোল্টেজ across load resistance আর ভোল্টেজ across zener diode ইকুয়াল, কারণ এটা প্যারালাল আছে এবং এটা কনস্ট্যান্ট। কারণ ইনপুট ভোল্টেজ যদি কোনো কারণে বেড়ে যায় বা যদি কোনো কারণে কমে যায়, ধরো যদি কমে,
ইনপুট ভোল্টেজ যদি কমে অটোমেটিক্যালি তাহলে আইএস কমবে, তাহলে বিয়োগফল আমার একই থাকবে। ইনপুট ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে আইএস বেড়ে যাবে, তাহলে বিয়োগফল একই থাকবে। তারপরে জেনারেটর অ্যাক্রসে ভোল্টেজ কোনোভাবেই পাল্টাবে না, কিন্তু আমাকে যেটা মাথায় রাখতে হবে যে আমার আরএস এর মান সবসময় এমনভাবে নিতে হবে যাতে জেনারেটর অ্যাক্রসে ভোল্টেজটা কোথায় মেইনটেইন করা যায়, ভিজেড এ। তার মানে কিন্তু এই সার্কিট কাজ করবে। তাহলে প্রত্যেকটা জেনারেটরের ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই প্রত্যেকটা জেনারেটরের রেটিং বলে একটা বিষয় হয়, রেটিং অফ জেনারেটর, রেটিং অফ জেনারেটর। সেটা হচ্ছে কি যে এই যে জেনারেটর ভোল্টেজ ভিজেড, যখন আমরা জেনারেটরের অ্যাক্রসে ভিজেড ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন জেনারেটর একটা পাওয়ার কনজিউম করবে। তো at Zener voltage, as Zener voltage, at Zener voltage Vz, power consumed by the Zener diode যদি Pz হয় তাহলে এটাকে বলি আমরা রেটিং, যে Zener ভোল্টেজে ম্যাক্সিমাম একটা Zener diode কতটা পাওয়ার কনজিউম করতে পারে সেটাকে বলে রেটিং। তাহলে Zener ভোল্টেজ Vz, সেক্ষেত্রে পাওয়ার অফ দ্য Zener diode ম্যাক্সিমাম হচ্ছে Pz। তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারের ফর্মুলা জানি কি, পাওয়ার ইকুয়াল টু কারেন্ট I ইনটু Vz। তাহলে এই যে কারেন্ট পাবো এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট যেটা একটা জেনারেটর অ্যালাউ করতে পারবে, Pz বাই I Vz, Pz বাই Vz। সাধারণত একটা জেনারেটরের ক্ষেত্রে নরমালি Pz এর ভ্যালু হয় 1 ওয়াট আর জেনার ভোল্টেজের ভ্যালু হয় 4.7 ভোল্ট। সেক্ষেত্রে কারেন্ট আসে 210 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা যখন এখানে জেনারেটরকে ইউজ করব অ্যাজ ভোল্টেজ রেগুলেটর, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যদি ইনপুট ভোল্টেজকে বাড়াতে থাকি তাহলে ইনপুট ভোল্টেজ বাড়লে টু মেইনটেইন দ্য কনস্ট্যান্ট জেনারেটর ভোল্টেজ আইএস বাড়বে। তাহলে আইএস যদি বেড়ে যায় তাহলে আইএস হচ্ছে আবার আইজেড প্লাস আইএল, তাহলে আইএস বাড়লে আইজেডও বাড়বে। তাহলে আমাদের যেটা খেয়াল রাখতে হবে এই আইজেড এর মানটা কোনো অবস্থাতেই যাতে 210 মিলি অ্যাম্পিয়ার ক্রস না করে, বা অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য রেটিং অফ দ্য জেনারেটর I equal to Pz by Vz, Pz by Vz এর ডিভাইড করলে যে I এর ভ্যালুটা আমরা পাবো Iz এর মান যাতে তার থেকে বেশি না হয়, যদি বেশি হয় তাহলে কিন্তু জেনারেটরটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমার বর্তনী আর কাজ করবে না। মানে যখনই আমি ভোল্টেজ রেগুলেটর বানাবো এটা আমার খেয়াল রাখতে হবে যে আমাকে ইনপুট ভোল্টেজ এবং RS কে এমন ভাবে সেট করতে হবে যাতে জেনারেটরের অ্যাক্রসে ভোল্টেজটা সবসময় কত থাকে, Vz। তাহলে সেক্ষেত্রে ইনপুট ভোল্টেজ যখনই আমি বাড়াবো Vz এর ভোল্টেজটা যখন থাকবো কি করবে, Is কে বাড়িয়ে দেবে। Is বাড়লে আমার কোনো অসুবিধা নেই, তার কারণ জেনারেটর অ্যাক্রসে যদি আমি Vz ভোল্টেজ মেইনটেইন করি তাহলে Is বাড়লে Iz বাড়বে। তো Iz যত বেশি বাড়বে কোনো অসুবিধা নেই, কারেন্ট জেনারেটরের মধ্যে দিয়ে যাবে। কারণ Vz এ যদি আমার জেনারেটর থাকে তাহলে কারেন্ট বাড়লেও কোনো অসুবিধা নেই, কারেন্ট কমলেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমাদের এখানে Vz ভোল্টেজ মেইনটেইন করতে হবে এবং তাহলে Is বাড়বে, Is বাড়লে Vz রিমেইন কনস্ট্যান্ট অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন Vz ইকুয়াল টু Vin মাইনাস Is RS। ইনপুট ভোল্টেজ বাড়লে Is বাড়বে, Vz কনস্ট্যান্ট। আর Is যখনই বাড়বে অটোমেটিক্যালি Iz আর IL বেড়ে যাবে। তাহলে Iz যদি বেড়েও যায় আমার প্রবলেম নেই, কারণ Iz বাড়লে তো Vz কনস্ট্যান্টই থাকে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। তাই কিন্তু যেটা খেয়াল রাখতে হবে যে Iz এর মানটা বাড়লে কিন্তু কত অবধি আমি বাড়াতে পারি সেটা হচ্ছে আমার রেটিং এর উপর ডিপেন্ড করবে। আমি যে জেনারেটর দেব তার রেটিং যদি Vz আর Pz হয় তাহলে Pz বাই Vz করলে আমি যে কারেন্টের ভ্যালুটা পাবো অ্যাপ্রক্সিমেটলি সেটা 210 মিলি অ্যাম্পিয়ার হয়। তো সমস্ত জেনারেটরকে যখন আমি ইউজ করব অ্যাজ এ পাওয়ার রেগুলেটর বা ভোল্টেজ রেগুলেটর আমার দেখতে হবে যে Iz এর ভ্যালুটা বাড়তে বাড়তে 210 মিলি অ্যাম্পিয়ার ক্রস না করে। 210 হচ্ছে জেনারেটর ম্যাক্সিমাম কারেন্ট, এর থেকে যাতে উপরে না যায় তাহলে পরে আমার সার্কিটটা নষ্ট হবে, অর্থাৎ জেনারেটরটা বাস্ট হয়ে যাবে বা পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে, তখন আর এই সার্কিট কোনো কাজ করবে না। দ্যাটস অল অফ দ্য জেনারেটর। এটা হচ্ছে জেনারেটরের সমস্ত কিছু। তো এবার আমরা যেটা করব সাম স্পেশাল সেমিকন্ডাক্টর ডায়োডসের মধ্যে নেক্সট হচ্ছে ফটোডায়োড। ফটোডায়োড আমরা বুঝতে পারছি নামে, এটা আলোক সংবেদী একটি ডায়োড। ফটোডায়োড মানে আলোক সংবেদী, অর্থাৎ এখানে আমরা ডায়োডের উপরে আলো ফেলবো। আপতিত আলোর যে ফোটন কণা আমরা আগে পড়েছি, আপতিত আলোর মধ্যে কি থাকে, ফোটন কণা। যে প্রত্যেকটা ফোটন কণার শক্তি হয় কি, এনার্জি অফ ইচ ফোটন পার্টিকেল E ইকুয়াল টু আমরা জানি h nu, এনার্জি অফ ফোটন, এনার্জি অফ ফোটন E ইকুয়াল টু h nu। তো P
পিএন জাংশন ডায়োড, তার মধ্যে আমরা কি করব, আলো ফেলবো। আলোর মধ্যে কি থাকবে, ফোটন কণা। এই ফোটন কণার মাধ্যমে আলোক শক্তি থেকে আমরা তড়িৎ প্রবাহ মানে তড়িৎ শক্তি সৃষ্টি করব। এটাই হচ্ছে ফটোডায়োডের মুখ্য উদ্দেশ্য। এই লাইট এনার্জিকে কনভার্ট করবে ইলেকট্রিক্যাল এনার্জিতে। তো কি হয়, তো ফটোডায়োডকে অপারেট করতে হয় রিভার্স বায়াসে। তো নরমালি এই যদি একটা পিএন জাংশন ডায়োড হয়, পিএন জাংশন ডায়োডে আমরা আগেই দেখেছি কি পাচ্ছি, একদিকে পি থাকবে, একদিকে এন থাকবে। পি টাইপের ফ্রি চার্জ প্লাস, আর বাউন্ড চার্জ হচ্ছে মাইনাস। এন টাইপের ফ্রি চার্জ মাইনাস, বাউন্ড চার্জ প্লাস। আর মাঝে থাকছে একটা ডিপ্লেশন লেয়ার। এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি থাকছে, ইন্টারনাল পোটেনশিয়াল ব্যারিয়ার ভিআই। আর এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, যেটা প্লাস থেকে মানে এন থেকে পি এর দিকে। এটা হচ্ছে জাংশন। জাংশনের ডান দিকে থাকছে পজিটিভ বাউন্ড চার্জ মানে এন টাইপের মধ্যে, আর পি টাইপে থাকছে নেগেটিভ বাউন্ড চার্জ। আর এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি হচ্ছে, কোনো ফ্রি চার্জ থাকে না। আগে আমরা বলেছি ডিপ্লেশন লেয়ারে না তো কোনো ফ্রি ইলেকট্রন থাকবে, না তো কোনো হোল থাকবে। কারণ ডিপ্লেশন লেয়ারে ইলেকট্রন আর হোল রিকম্বাইন করে ওগুলো সব অ্যাটমে কনভার্ট হয়। তাহলে কিছু বাউন্ড চার্জ আছে, আর বাকি সব কি আছে, অ্যাটমস আছে। অনেক অ্যাটম আছে ডিপ্লেশন লেয়ারের মধ্যে। আর ডিপ্লেশন লেয়ারে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি ইকুয়াল টু ডিভিডিএক্স। ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে পজিটিভ বাউন্ড চার্জ থেকে নেগেটিভ বাউন্ড চার্জের দিকে, অর্থাৎ এন টাইপ থেকে পি টাইপের দিকে ডিপ্লেশন লেয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করে। এবার এই অবস্থায় যদি আমরা এখানে একটা রিভার্স বায়াস লাগাই, মানে ব্যাটারিতে যদি আমরা রিভার্স বায়াস কন্ডিশন লাগাই, মানে পি এর সাথে এন, এন এর সাথে পি, এবং সেক্ষেত্রে আমরা যে গ্রাফ পেয়েছিলাম ভোল্টেজ ভার্সেস কারেন্টের, সেখানে গ্রাফটা কিরকম হয়, যে আমাদের ভোল্টেজ বাড়লে সামান্য একটু কারেন্ট বাড়বে ডিউ টু প্রেজেন্স অফ দা মাইনরিটি ক্যারিয়ার। এখানে মাইনরিটি ক্যারিয়ার থাকে, পি টাইপের মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এক একটা মাইনাস চার্জ থাকবে অ্যাজ মাইনরিটি ক্যারিয়ার। এন টাইপ মাইনরিটি ক্যারিয়ার এক একটা প্লাস চার্জ। আমরা এর মধ্যে যদি কোনো আলো এখনো ফেলিনি, উইদাউট ইনসিডেন্ট অফ এনি লাইট, আমরা কি পাই, দেখি যে একটা ভোল্টেজ যদি রিভার্স ভোল্টেজটাকে আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে মাইনর একটা কারেন্ট এখানে ফ্লো করে। এটাকে বলি আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টটা প্রায় টেন্ডস টু জিরো। এটাকে বলি আমরা ডার্ক কারেন্ট। এই কারেন্টকে আমরা বলি ডার্ক কারেন্ট। ডার্ক কারেন্ট কারণ এখানে কোনো আলো এখনো ফেলা হয়নি, কোনো আলো আমরা পিএন জাংশন ডায়োডের উপর ফেলিনি। তারপরে এখানে রিভার্স ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়ালে ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার সামান্য একটু কারেন্টের প্রবাহ হয়, যেটা মাইক্রোঅ্যাম্পিয়ার রেঞ্জে হয়। এই কারেন্টটা প্রায় টেন্ডস টু জিরো। আমরা প্রচলিতভাবে ধরতেই পারি যে কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না। তো যাই হোক, সামান্য যে মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে মাইক্রোঅ্যাম্পিয়ার রেঞ্জে যে আমরা মাইনর কারেন্টটা পাই, সেটাকে বলি আমরা ডার্ক কারেন্ট। ডার্ক কারেন্ট বা অন্ধকার প্রবাহ। অন্ধকার প্রবাহ এই কারণে হচ্ছে কারণ এখন অবধি আমরা এখানে কোনো লাইট ফেলিনি। এবার ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি আছে, কিছু অ্যাটম আছে আর কিছু বাউন্ড চার্জ আছে, আর আছে ইলেকট্রিক ফিল্ড। এবার ধরো আমি যদি এই পিএন জাংশন ডায়োডের উপরে লাইট ফেলি, ধরো এর মধ্যে আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেললাম, তাহলে এই যে আলোক রশ্মি আপতিত হলে আলোক রশ্মির মধ্যে কি আছে, একটা লাইটের মধ্যে কি আছে, অসংখ্য ফোটন পার্টিকেল। এবং এই প্রত্যেকটা ফোটন কণার এনার্জি কত, E = h নিউ। তাহলে এখানে যে h নিউ শক্তি সম্পন্ন ফোটন কণাগুলো যখন এসে পড়বে, তাহলে এখানে কি আছে, এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে যে অ্যাটমগুলো আছে, ধরো এই যদি একটা সিলিকন অ্যাটম হয়, তাহলে সিলিকন অ্যাটমের চারিদিকে কি আছে, লাস্ট অরবিটে 4টি ইলেকট্রন, যারা এই সিলিকন অ্যাটমের নিউক্লিয়াসের চারিদিকে কি হচ্ছে, ঘুরছে। এবার যখনই এখানে কোনো একটা ফোটন কণা এসে পড়লো, ফোটন কণার শক্তি কত, h নিউ, তাহলে এই ফোটন পার্টিকেলের সাথে এই ইলেকট্রনের একটা কলিশন হবে। যখনই ফোটন পার্টিকেল সেই ইলেকট্রনকে ধাক্কা মারবে একটা অ্যাটমে, সেই ইলেকট্রন ফোটন পার্টিকেলের যে এনার্জি দ্যাট ইজ h নিউ, সেটা অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করলে ইলেকট্রন কি হবে, এক্সাইটেড হবে, তার এনার্জি বেড়ে যাবে। তখন সেই ইলেকট্রন আর নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে না, তখন এই এনার্জিকে অ্যাবজর্ব করার ফলে ইলেকট্রনটা এখান থেকে বাইরে বেরিয়ে যাবে। এর তখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে না, কারণ এনার্জি কি হয়েছে, বেড়ে গেছে। নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার জন্য যে এনার্জি দরকার, তার থেকে এখন এনার্জি বেশি আছে। ফলে ও কি করবে, ভ্যালেন্সি ব্যান্ড থেকে চলে যাবে ক্রিস্টালের কোথায়, কন্ডাকশন ব্যান্ডে। কন্ডাকশন ব্যান্ডে গেলে ওটা ফ্রি ইলেকট্রন হবে। ফ্রি ইলেকট্রন যখনই হবে, এবার দেখো আমি এখানে কি দিয়ে রেখেছি, রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে পি সাইডে দেওয়া আছে কি নেগেটিভ, আর এন সাইডে দেওয়া আছে পজিটিভ ভোল্টেজ। এবার তাহলে যেই এখান থেকে একটা ইলেকট্রন একটা অ্যাটম থেকে বাইরে বেরোলো, সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা কোথায় চলে আসবে, এন টাইপের দিকে। কারণ এন টাইপে কি আছে, প্লাস প্লাস মাইনাসকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে এবার ইলেকট্রনটা চলে আসলো আমার এন টাইপের মধ্যে। এবার যেই এন টাইপের ইলেকট্রন চলে আসলো, আর ওইদিকে কি তৈরি হবে, একটা হোল তৈরি হলো। এই হোলটা অ্যাট্রাক্টেড হবে কি দিয়ে, পি টাইপ দিয়ে। কারণ পি টাইপে কি ভোল্টেজ দেওয়া আছে, নেগেটিভ ভোল্টেজ। তাহলে নেগেটিভ ভোল্টেজ হোলকে অ্যাট্রাক্ট করলে হোলটা চলে গেল পি টাইপের দিকে, ইলেকট্রন চলে গেল এন টাইপের দিকে। এবার এই ইলেকট্রন এন টাইপের দিকে গেলে
এন টাইপ থেকে ইলেকট্রনটা এবার এই পজিটিভ ভোল্টেজ অ্যাট্রাক্টেড হয়ে ইলেকট্রন এইভাবে এসে সার্কুলেট করবে, এইভাবে ইলেকট্রন সার্কুলেট করবে। তাহলে ইলেকট্রনটা যেভাবে সার্কুলেট করবে আমরা তার উল্টো দিকে তাহলে কি পাবো, একটা কারেন্ট পাবো। তাহলে আমরা এই অপোজিট ডিরেকশনে এইভাবে একটা কারেন্ট পাবো, ইলেকট্রন যাবে এন থেকে বেরিয়ে আসে ব্যাটারির প্লাসে মাইনাস থেকে আবার পি এর দিকে, তার মানে কারেন্ট হবে উল্টো পি থেকে এন এর দিকে, এইভাবে একটা কারেন্ট ফ্লো করবে। এইভাবে আমরা একটা ফটোডায়োডের মধ্যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্ট পাবো ফ্রম দ্য লাইট এনার্জি। তাহলে দেখা যাবে এখানে যখন লাইট আমরা ফেললাম যার ফ্রিকোয়েন্সি নিউ, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপতিত আলো করলেই কিন্তু ইলেকট্রন অ্যাটম থেকে বেরোবে না। একটা ইলেকট্রনকে অ্যাটম থেকে বেরোতে গেলে তার মিনিমাম এনার্জি কত দিতে হয়, ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন মানে আমাদের এখানে দেখো যেটা ছিল একটা সিলিকন অ্যাটমের ক্ষেত্রে এখানে থাকে ভ্যালেন্সি ব্যান্ড, তার উপরে থাকে কি কন্ডাকশন ব্যান্ড, মাঝে কি থাকে এনার্জি গ্যাপ। এবার অ্যাটমগুলো সবাই কোথায় থাকে, ভ্যালেন্সি ব্যান্ডে। অ্যাটমের ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলো ঘুরে সিলিকন নিউক্লিয়াসের চারিদিকে, তারা সবাই কোথায় থাকে, ভ্যালেন্সি ব্যান্ডে। তাহলে আমাকে এই যে কন্ডাকশন ব্যান্ডে নিতে গেলে অ্যাটলিস্ট কত এনার্জি দিতে হবে, ইজি, যেটা এনার্জি গ্যাপ। তাহলে এই যে লাইটটা আমি ফেলবো, লাইটের যে ফোটন পার্টিকেল তার ফ্রিকোয়েন্সিটা এমন হতে হবে যাতে আপতিত আলোর ফোটনের শক্তি এইচ মিউ এই ইজি অর্থাৎ এনার্জি গ্যাপের সমান হয়। তাহলে ওই ফোটন থেকে যে এনার্জি ইলেকট্রন পাবে সেই ইলেকট্রন এনার্জি নিয়ে এক্সাইটেড হবে, এক্সাইটেড হয়ে ও নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে না, তখন ভ্যালেন্সি ব্যান্ড থেকে বেরিয়ে কোথায় চলে আসবে, কন্ডাকশন ব্যান্ডে। এবং কন্ডাকশন ব্যান্ডে আসলে তখনই ইলেকট্রন এন টাইপের যে পজিটিভ ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি, এই পজিটিভ ভোল্টেজ ইলেকট্রন কি করবে, আকর্ষণ করবে, তখন ইলেকট্রন এন টাইপের মধ্যে ঢুকে যাবে আর এদিকে হোলগুলো পি এর দিকে চলে আসবে। তার ফলে ডিউ টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ইলেকট্রনটা বর্তনীতে সার্কুলেট করবে কোন দিকে, এন থেকে পি এর দিকে। তাহলে কারেন্ট পাবো আমরা পি থেকে এন এর দিকে। ওকে, তাহলে এখানে তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপতিত আলোর কম্পাঙ্ক আমাকে এই যে লাইট আমরা ফেলবো সে আপতিত আলোর কম্পাঙ্কটা এমন নিতে হবে যাতে আপতিত ফোটনের শক্তি অর্থাৎ এইচ মিউ মান যাতে আমার অ্যাটলিস্ট ইজি মানে এনার্জি গ্যাপ যেটা আছে ভ্যালেন্সি ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে তার সমান হবে কিংবা তার থেকে বেশি হবে। তার কম হলে কিন্তু কোনো ইলেকট্রন এমিট হবে না, অর্থাৎ আলো করবে কিন্তু ইলেকট্রন এমিট হবে না। সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে তাহলে আমার যে এনার্জি আমরা চাইছি এই এনার্জির ভ্যালুটা যাতে ইজির মানটা সাধারণত কত হয়, ইজির মান সাধারণত 1.67 কিংবা 1.1 ইলেকট্রন ভোল্টের মতো। তাহলে আমি যে আপতিত আলো ফেলবো সেই আপতিত আলোর কম্পাঙ্ক এমন হতে হবে যাতে H2 এর মান 1.67 কি 1.1 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হয়, অর্থাৎ এনার্জি গ্যাপের থেকে বেশি। তাহলে এবার কি হবে, যখন ইলেকট্রন বেরিয়ে আসবে তাহলে এখানে আগে যে কটা মাইনরিটি ক্যারিয়ার ছিল এখন তার থেকে মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা কি হয়ে গেল, বেশি হয়ে গেল। তাহলে অবভিয়াসলি এবার যদি আমি ভোল্টেজ ভার্সেস কারেন্টের গ্রাফটা ড্র করি তাহলে আগে আমরা যে স্যাচুরেটেড কারেন্ট পেয়েছি এখন যেহেতু ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে তাহলে আমার এখনকার গ্রাফটা কারেন্ট আরেকটু আমরা বেশি পাবো, ধরে এটা I1 কারেন্ট পেলাম। এবার যদি আমি কারেন্ট বাড়াতে চাই সেটাও পসিবল। তাহলে কারেন্ট বাড়াতে গেলে আমার কি করতে হবে, আমাকে আপতিত আলোর ফোটনের সংখ্যা বাড়াতে হবে। কারণ ধরো যদি আমার এখানে 10টা ফোটন পার্টিকেল পড়ে তাহলে এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে 10টা অ্যাটমকে ধাক্কা মারতে পারবে অ্যাপ্রক্সিমেটলি। 10টা অ্যাটমকে ধাক্কা মারলে তাহলে এখান থেকে 10টা ইলেকট্রন বেরোবে, 10টা ইলেকট্রন এখানে সার্কুলেট করবে, তাহলে কারেন্ট আমি 10টা ইলেকট্রনের জন্য ম্যাক্সিমাম পেতে পারি। তাতে আমি যা কারেন্ট পাবো যদি আমি আপতিত আলোর ইন্টেন্সিটি অফ লাইট যদি আমি বাড়িয়ে দিই, আপতিত আলোর ইন্টেন্সিটি তীব্রতা যদি বাড়ে, তীব্রতা বাড়ানো মানে ফোটনের সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ এখানে যদি 10টা ফোটন পড়ে আমি এখানে আরেকটা লাইট জ্বালিয়ে দিই তাহলে লাইটের ইন্টেন্সিটি বেড়ে গেল, তাহলে নাম্বার অফ ফোটন বাড়লো। 10টার জায়গায় যদি এবার 20টা ফোটন পড়ে তাহলে এই ডিপ্লেশন লেয়ার কটা অ্যাটমকে স্ট্রাইক করবে, এট এ টাইমে 20টা অ্যাটমকে স্ট্রাইক করবে। তাহলে 20টা অ্যাটমকে স্ট্রাইক করলে তাহলে 20টা ইলেকট্রন এমিট হবে। 20টা ইলেকট্রন এমিট হলে এন টাইপের মধ্যে 20টা ইলেকট্রন ঢুকে গেল, হোলের দিকে 20টা প্লাস চার্জ ঢুকে গেল, পি এর দিকে প্লাস চার্জ হলো 20টা ঢুকে। তাহলে এন টাইপে এবার 20টা ইলেকট্রন যদি আসে এবার আমি ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়াবো। তাহলে ভোল্টেজটা যখন আস্তে আস্তে বাড়াবো ভোল্টের মধ্যে থেকে হয়তো 10টা ইলেকট্রন সার্কুলেট করতে শুরু করবে। ভোল্টেজ আরো বাড়ালাম, 15টা ইলেকট্রন সার্কুলেট করছে, ভোল্টেজ আরো বাড়ালাম, 20টা ইলেকট্রন সার্কুলেট করতে শুরু করবে। তাহলে কারেন্ট আমি পেলাম 20টা ইলেকট্রনের জন্য। এবার ভোল্টেজ আমি আরো বাড়াতে পারি, কারেন্টটা বাড়বে না, কারণ এট এ টাইম কটা ইলেকট্রন বেরোচ্ছে, 20টাই। আমি ভোল্টেজ আরো বাড়ালে হয়তো আমার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি কিন্তু সাপ্লাই তো নেই, সাপ্লাই তো 20টাই। তার ফলে ভোল্টেজ আরো বাড়ালে পরেও 20টা করেই ইলেকট্রন সার্কুলেট করবে। ফলে দেখা যাবে কারেন্ট আফটার সাম টাইম কিছুটা ভোল্টেজ বাড়ানোর পরে কারেন্ট স্যাচুরেট হয়ে যাবে। তাহলে যদি আমি লাইটের ইন্টেন্সিটি ক্রমশ বাড়াতে থাকি তাহলে আমাদের গ্রাফটা তাহলে কি হবে, আমার আরেকটু বেশি পরিমাণ কারেন্ট উঠবে, উঠে আবার স্যাচুরেট করে যাবে। যদি আমি ইন্টেন্সিটি আরো বাড়িয়ে দিই তাহলে আমার কারেন্ট আরেকটু রাইজ করবে, পরে আবার
স্যাচুরেটেড হয়ে যাবে। তার মানে দেখা যাবে যত আমি আলোর তীব্রতা বাড়াবো আমার স্যাচুরেটেড কারেন্টের ভ্যালুটাও তত বাড়বে, কিন্তু প্রত্যেকবারই কারেন্ট একটা সার্টেন ভ্যালুর উপরে স্যাচুরেট হবে, কারণ নাম্বার অফ ইলেকট্রন যেটা এমিট হচ্ছে ডিপ্লেশন লেয়ার থেকে অ্যাটমগুলো ভেঙে, সেখানে নাম্বার অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট ইন্টেন্সিটির জন্য নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন তৈরি হবে, ফলে স্যাচুরেটেড কারেন্টের একটা নির্দিষ্ট মান থাকবে, তারপরে আর কারেন্টকে ইনক্রিজ করা যাবে না। যদি আমি কারেন্টকে ইনক্রিজ করতে চাই তাহলে আমাকে আপতিত আলোর ইন্টেন্সিটিটা ক্রমশ বাড়াতে হবে। যদি ইন্টেন্সিটি আমি বাড়াতে পারি তাহলে সেখানে আপতিত আলোতে ফোটনের সংখ্যা বাড়বে, তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন এমিট হবে ডিপ্লেশন লেয়ারের অ্যাটম থেকে, সেই অ্যাটমগুলো থেকে বেশি ইলেকট্রন বেরোবে, স্যাচুরেটেড কারেন্টের মানটাও ক্রমশ বৃদ্ধি পাবে। তাহলে এই হচ্ছে আমাদের ফটোডায়োডের মেইন মেকানিজম। তাহলে ফটোডায়োডের মেইন মেকানিজম এটা হচ্ছে গ্রাফ, আর এটা হচ্ছে ফটোডায়োডের সিম্বল। এমনি নরমাল ডায়োডের মতই আঁকতে হবে, যেহেতু তুমি আলো ফেলছো তাই এখানে জাংশনে এরকম কটা অ্যারো দিতে হয়, তাহলে বোঝা যায় যে এর মধ্যে কি হচ্ছে, আলো পড়ছে। আর সার্কিটটা একটা কারেন্ট মাপার জন্য একটা মিলিঅ্যাম্পিয়ার লাগিয়ে দাও, আর ব্যাটারিটাকে রিভার্স বায়াসে লাগাও, পি এর সাথে এন, এন এর সাথে পি। তাহলে এই হচ্ছে আমাদের ফটোডায়োডের মেইন কথা। তাহলে আমরা ফটোডায়োডকে যদি আমরা একটুখানি এবার লিখে নিই একটু নোট আকারে, তাহলে আমরা কি করতে পারছি, ফটোডায়োড দিয়ে আমরা, তাহলে ফটোডায়োড হচ্ছে কি, যদি আমরা লিখি যে ফটোডায়োড a diode is used in reverse bias, ফটোডায়োডের তাহলে বেসিক ব্যাপারটা কি হচ্ছে, তাহলে ফটোডায়োডের একটু বেসিক ব্যাপারটা যদি আমরা লিখি, তাহলে ফটোডায়োডের বেসিক প্রিন্সিপালটা যদি আমরা একটু লিখি তাহলে কি আসছে দেখো, তাহলে ফটোডায়োড তাহলে কি হচ্ছে, a diode is used in reverse bias, ফটোডায়োড তাহলে কি, a diode is used in reverse bias, a diode is used in reverse bias, light is allowed to strike junction emitter is connected in series with cell। তাহলে ফটোডায়োড কি করব, এই ডায়োড ইজ ইউজড ইন রিভার্স বায়াস, তারপর আমরা সাইকেল দেখেছিলাম তাহলে ডায়োডটাকে আমরা রিভার্স বায়াস ইউজ করেছিলাম। লাইট ইজ অ্যালাউড টু স্ট্রাইক দ্য জাংশন, লাইট পড়বে জাংশনের উপর, and emitter is connected in series with cell। এটা হচ্ছে ফটোডায়োডের মেইন কথা। এবার ওয়ার্কিংটা কি, কিভাবে ফটোডায়োড তাহলে কাজ করলো, যেটা আমরা বললাম যদি একটু আমরা লিখে রাখি, তাহলে ওয়ার্কিং এ আমরা কি পাচ্ছি, ফোটন এক্সাইটেড এন্ড অ্যাটম, লাইট পড়া মানে কি পড়া, ফোটন পার্টিকেল পড়ছে, এই ফোটনের এনার্জি কত h nu, তাহলে ফোটন যার এনার্জি কত h nu, excite an atom in depletion layer, ডিপ্লেশন লেয়ারে অ্যাটমের মধ্যে ফোটন পার্টিকেল পড়ছে এবং সেই অ্যাটম এক্সাইটেড হচ্ছে, কনভার্ট ইট টু ইলেকট্রন হোল পেয়ার, convert it to electron hole pair। যখন এখানে ফোটন কণা পড়লো, যেটা আমরা বললাম যে সিলিকন প্রত্যেকটা অ্যাটম আছে, সেই সিলিকনের চারিদিকে ইলেকট্রন ঘুরছে, যেই ফোটন পার্টিকেল পড়বে এই ইলেকট্রন ফোটন পার্টিকেল থেকে এনার্জি দেবে, দিয়ে এক্সাইটেড হয়ে কি করবে, এই ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে না, যেহেতু এনার্জি বেড়ে গেছে তখন ইলেকট্রন নিউক্লিয়াসের দিক থেকে না ঘুরে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে কোথায় চলে যাবে, এনার্জিকে ক্রস করে কন্ডাকশন ব্যান্ডে। তাহলে এখানে একটা কি হবে, হোল ক্রিয়েট হবে, আর একটা ইলেকট্রন পেয়ে যাবো কোথায়, কন্ডাকশন ব্যান্ডে। তার মানে অ্যাটমটা কনভার্ট হলো কিছু ইলেকট্রন হোল পেয়ারে, একটা ইলেকট্রন চলে গেল কন্ডাকশন ব্যান্ডে, আর সিলিকন অ্যাটমের মধ্যে একটা হোল ক্রিয়েট হলো, কনভার্ট ইট ইলেকট্রন হোল পেয়ার। এবার বিফোর it recombine
before it recombined, they are separated. They are separated by electric field across depletion layer. এবার যখনই এখান থেকে তার ইলেকট্রনটা তৈরি হলো, ভিতরে কি আছে ডিপ্লেশন লেয়ারে, যেটা আমরা বলেছিলাম একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড কি করবে, এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন n থেকে p এর দিকে, তাহলে যখনই এখানে একটা ইলেকট্রন তৈরি হবে, এই ইলেকট্রন যখনই এখান থেকে বেরিয়ে আসলো, এই ইলেকট্রনের উপর ইলেকট্রিক ফিল্ড ফোর্স দেবে। ইলেকট্রিক ফিল্ড ফোর্স কোন দিকে দেয়, ফোর্স ইকুয়াল টু মাইনাস অফ চার্জ অফ ইলেকট্রন ইনটু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা যদি খুব হাই থাকে, তাহলে ফোর্স অন ইচ ইলেকট্রন কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার উল্টো দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে, n থেকে p এর দিকে, তাহলে ইলেকট্রনের উপর ফোর্স কোন দিকে পড়বে, p থেকে n এর দিকে। তাহলে ডিউ টু দিস ফোর্স, যে ইলেকট্রনটা ডিপ্লেশনের অ্যাটম থেকে বের হবে, সেই ইলেকট্রনটা ইলেকট্রিক ফিল্ডের ফোর্সের জন্য কোন দিকে চলে যাবে, তাহলে n এর দিকে। ফোর্স পাওয়ার জন্য ইলেকট্রন চলে যাবে n এর দিকে, আর n এর দিকে অলরেডি আমি কি দিয়ে রেখেছি, পজিটিভ ভোল্টেজ। তাহলে যেই ইলেকট্রনটা n এর দিকে যাবে ডিউ টু ফোর্স এক্সার্ট বাই ইলেকট্রিক ফিল্ড, সঙ্গে সঙ্গে এই পজিটিভ ভোল্টেজ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে এবং ইলেকট্রন তাহলে n টাইপ থেকে সার্কুলেট করবে কোন দিকে, p এর দিকে। That's why we get a current p to n, that is called photocurrent. Electric field across depletion layer. Now n type get an additional electrons which can create current in the circuit with proper reverse voltage, current is saturated for the given light, the voltage in the battery is set for saturation current in the light. The output we get relation the light. Therefore the output current, I proportionate intensity of light, যে কারেন্ট আমরা পাবো সেটা ইন্টেন্সিটি অফ লাইটের সাথে ঠিক প্রপোর্শনাল। যেটা বললাম যে যত আমি লাইটের ইন্টেন্সিটি বাড়াবো, নাম্বার অফ ফোটন তত বাড়বে, ডিপ্লেশন লেয়ারে অ্যাটম থেকে তত বেশি ইলেকট্রন এমিট হবে, তত বেশি ইলেকট্রন কোথায় চলে যাবে, ডিউ টু দ্য ফোর্স অফ ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রন তত বেশি n টাইপে যাবে, n টাইপে যত বেশি ইলেকট্রন যাবে আমার স্যাচুরেটেড কারেন্টের ভ্যালু তত বাড়বে। সেজন্য আমরা বলছি আউটপুট কারেন্ট I প্রপোর্শনাল ইন্টেন্সিটি অফ লাইট। তাহলে ফটোডায়াগ্রামের এটা হচ্ছে ওয়ার্কিং। তাহলে আমরা কি বললাম যে ওয়ার্কিংটা কি, ফোটন যার এনার্জি কত h nu excite an atom in depletion layer, convert it to electron hole pair. Before it recombine, they are separated by electric field across depletion layer. Now n type get additional electrons which can create current in the circuit with proper reverse voltage. Current is saturated for the given light.
therefore the output current I proportional intensity of light. This is the working of photodiode. এবার হচ্ছে আমরা কি করতে পারি ফটোডায়োডের অ্যাপ্লিকেশন। ফটোডায়োডকে আমরা কি অ্যাপ্লিকেশন করতে পারি, বহু অ্যাপ্লিকেশন আছে আজকালকার যে প্রেজেন্ট এজ তাতে আমরা ফটোডায়োডকে বহু ক্ষেত্রে ব্যবহার করি। কোথায় ইউজ করি ফটোডায়োডের অ্যাপ্লিকেশন কি কি হতে পারে? অ্যাপ্লিকেশন যেমন এক নম্বর হতে পারে কি বার্গলার অ্যালার্ম। বার্গলার অ্যালার্ম, বার্গলার অ্যালার্ম, বার্গলার অ্যালার্ম মানে চোর ধরার অ্যালার্ম। কিরকম হতে পারে? ধরো আমাদের বাড়ির যে মেইন গেট আমরা এরকম ভাবতে পারি, সাপোজ একটা মেইন গেট, এই মেইন গেটে আমি একটা এলইডি ফিট করলাম, ফিট করে দিলাম একটা এলইডি লাইট। এলইডি ধরো এলইডি থেকে ইনফ্রারেড রেডিয়েশন এমিট হয়। দেখবো অ্যাপ্লিকেশন অফ ফটোডায়োড। ফটোডায়োডের অ্যাপ্লিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বার্গলার অ্যালার্ম। বার্গলার অ্যালার্মে কি হয়? বার্গলার অ্যালার্ম মানে মূলত চোর ধরার অ্যালার্ম, যেটা আমরা আমাদের বাড়ির মেইন গেটে লাগাতে পারি বা আমাদের বাড়ির যে কোনো জায়গায়। ধরো একটা গেট, মেইন গেট, তার দুপাশে দুটো ওয়াল আছে, তো আমি একটা ওয়ালের মধ্যে একটা এলইডি লাইট ফিট করলাম। এই এলইডি লাইট থেকে যে লাইট ইমিট হবে সেটা ইনফ্রারেড লাইট। ইনফ্রারেড লাইট মানে যে লাইটটা আমরা চোখে দেখতে পাবো না, ইনভিজিবল, অর্থাৎ আমাদের যে দৃশ্যমান যে আলো, সেই আলোর যে ফ্রিকোয়েন্সি তার থেকে লো ফ্রিকোয়েন্সির আমরা লাইট এখানে লাগালাম। এলইডি, ইনফ্রারেড এলইডি মার্কেটে কিনতে পাওয়া যায়। এবার তার ঠিক অপোজিট ওয়ালে আমি এখানে একটা ফটোডায়োড ফিট করব। তাহলে এবারে ফটোডায়োডের নেগেটিভ টার্মিনাল দিয়ে দিলাম ব্যাটারির প্লাসের সাথে, আর পজিটিভ টার্মিনালটাকে দিলাম ব্যাটারির মাইনাসের সাথে। সঙ্গে একটা এখানে কি লাগালাম? রিলে। এটাকে বলে রিলে। রিলেতে কি হয়? রিলেতে একটা এরকম লম্বা রড থাকে, এটা একটা লোহার রড, আর তার নিচে একটা ফ্ল্যাট এরকম হরাইজন্টাল বার থাকে। এই হরাইজন্টাল বারটাকে বলে প্লাঞ্জার। এই হরাইজন্টাল বারটাকে বলে প্লাঞ্জার, ঠিক আছে? এই প্লাঞ্জার আর একটা হরাইজন্টাল রড। এবার যখন এলইডি থেকে লাইট এখানে পড়ছে ফটোডায়োডে, তাহলে ফটোডায়োডের মধ্যে কি হবে? ইলেকট্রিসিটি জেনারেট হবে, কারেন্ট জেনারেট হবে। এবার কারেন্টটাই সার্কিটে যখন ঘুরবে, তাহলে এই রিলের ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড কি করে? এই লোহার রডটাকে অ্যাট্রাক্ট করে, তারপরে প্লাঞ্জারটা লোহার রডের সাথে অ্যাট্রাক্টেড হয়ে উপরে উঠে যায়। আর প্লাঞ্জারের নিচে আমি একটা সার্কিট করছি, এখানে একটা সাউন্ড সোর্স, এটা একটা ব্যাটারি। ধরো একটা অ্যালার্ম লাগিয়ে দিলাম, কলিং বেল বা কোনো অ্যালার্ম, তার সাথে ব্যাটারি, আর এখানে দুটো কপার প্লেট। এই কপার প্লেট দুটো দেখো মাঝখানে ফাঁকা আছে, অর্থাৎ এখানে কোনো কানেকশন নেই, তার মানে অ্যালার্মটা এখন বাজবে না। আর এলইডিতে লাইট পড়ার ফলে এখানে যে কারেন্ট তৈরি হচ্ছে, সেই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হবে ইনসাইড দ্য রিলে, সেই রিলে কি করবে? ম্যাগনেটিক ফিল্ডের জন্য প্লাঞ্জারটাকে অ্যাট্রাক্ট করে রেখেছে। এবার ধরো এখান থেকে যদি একটা লোক পাস করে, এই গেটের মধ্যে থেকে যদি একটা লোক পাস করবে, তাহলে তার বডিতে লাইটটা অবস্ট্রাকশন হবে। লাইটটা যদি অবস্ট্রাকশন হবে, তাহলে এলইডিতে আলো পড়বে না। এলইডিতে যদি আলো না পড়ে, তাহলে আর কোনো কারেন্ট জেনারেট করবে না। কারেন্ট জেনারেট না করলে রিলের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যাবে,
তখন প্লাঞ্জারটাকে আর অ্যাট্রাক্ট করা যাবে না, তখন এই লোহার রড প্লাঞ্জারটাকে কি করবে, ছেড়ে দেবে। যেই প্লাঞ্জারটাকে ছেড়ে দেবে, প্লাঞ্জারটা কোথায় পড়বে, এই কপার প্লেটের উপরে, এই উপরে যেই পড়লো তখন এই সার্কিটটা কমপ্লিট হবে। সার্কিটটা যেই কমপ্লিট হবে তাহলে এই ব্যাটারির থ্রুতে এই সার্কিটে কারেন্ট ফ্লো করবে, অ্যালার্মটা বাজবে। তাহলে অ্যালার্মটা বাজলে তুমি বুঝতে পারবে এই লাইটটা অবস্ট্রাকশন হচ্ছে, দ্যাট মিন্স এই গেট দিয়ে কেউ একটা পাস করছে। তাহলে যে বাড়ির লোক সে সতর্ক হবে যে আমার বাড়িতে গেটে কেউ দাঁড়িয়ে আছে বা গেট দিয়ে কেউ পাস করছে। তাহলে এইভাবে আমরা বার্গলার অ্যালার্ম বাজাতে পারি। তো বার্গলার অ্যালার্ম হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফটো ডায়াগ্রাম। ঠিক একই রকম ভাবে আমরা তৈরি করতে পারি কি 2 নম্বর কাউন্টার। কাউন্টার মানে গোনার যন্ত্র। কাউন্টার কাউন্টার হচ্ছে গোনার যন্ত্র। আজকাল দেখবেন বিভিন্ন শপিং মল বা বিভিন্ন দোকানে টাকা গোনার যন্ত্র আছে, মানুষ টাকা গুনছে, মেশিনে ফেলে দিচ্ছে, টাকা কাউন্ট হয়ে যাচ্ছে। ঠিক একই জিনিস কি করা হচ্ছে তখন, ওইখানে টাকা গোনার যন্ত্রের মধ্যে এরকম একটা এলইডি আছে, তার সামনে একটা এরকম ফটো ডায়াগ্রাম আছে, আর এরকম একটা নোটের বান্ডিল রেখে দিচ্ছে। এবার রেখে দিচ্ছে বলতে হচ্ছে উপর থেকে এলইডিটা ফিট করা আছে, এলইডি লাইট পড়ছে, আর নিচে আমার ফটো ডায়াগ্রাম। এবার যখন এখানে টাকাগুলো এরকম করে যাচ্ছে একটা পর একটা, তাহলে কি হচ্ছে 1 বাই 1 নোট যখন পাস করছে, এখানে লাইটটা অবস্ট্রাকশন হচ্ছে আর প্রত্যেকবার সার্কিটটা অফ হচ্ছে আবার অন হচ্ছে। তখন এখানে কি হচ্ছে, স্পিকারের জায়গায় একটা ডিজিটাল কাউন্টার লাগানো আছে। যখন একটা নোট পাস করলো, লাইট একবার অবস্ট্রাকশন হলো, সার্কিটটা একবার অফ হলো, অফ হওয়ার সাথে সাথে এখানে 1 লেখা হবে কাউন্টারে। আবার পরের নোটটা দিয়ে পাস করবে, আবার একবার লাইট অফ হবে, তাহলে আবার লাইট অফ হলে আবার সার্কিটটা অফ ডিসকন্টাক্ট হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে কাউন্টারে আবার 2 লেখা হবে। আবার সার্কিটটা অফ হবে, তখন আবার একই জিনিস। আর যখন এই নোট শেষ হয়ে যাবে তখন কন্টিনিউয়াস লাইট করলে সার্কিটটা অন হয়ে থাকবে, এই সার্কিটটা অফ হয়ে যাবে, কাউন্টারে আর লেখা চেঞ্জ হবে না। তো এইভাবে আমি পরপর নোটগুলোকে কাউন্ট করতে পারবো যে কটা নোট আমার এখানে গেল। তাহলে কাউন্টার, বার্গলার অ্যালার্ম, তাহলে এই জিনিসগুলো আমরা এলইডি দিয়ে তৈরি করতে পারি। বা আমরা আজকাল এই যে ডিভিডি প্লেয়ার তৈরি করি বা সিডি প্লেয়ার, তার মধ্যে আমরা ফটো ডায়াগ্রাম ইউজ করি। বা সিনেমার যে ডাবিং হয়, ডায়ালগ যে ডাবিং হয় সিনেমার, যে ডিজিটাল যে সমস্ত সিনেমা আমরা দেখছি তাতে যে ডায়ালগ ডাবিং হয়, সেই ডায়ালগ ডাবিং এর ক্ষেত্রে আমরা ফটো ডায়াগ্রাম ইউজ করি। তো দিস অল আর দ্য ইউজ অফ ফটো ডায়াগ্রাম। থ্যাংক ইউ। এবার সাম স্পেশাল টাইপ অফ ডায়াগ্রামের মধ্যে থার্ড ছিল হচ্ছে আমাদের এলইডি। এলইডি ফুল ফর্ম লাইট এমিটিং ডায়াগ্রাম। এলইডি ফুল ফর্ম লাইট এমিটিং ডায়াগ্রাম। তো এলইডি তে মেইনলি যেটা হয় যে ইলেকট্রিক এনার্জি কনভার্ট হয় লাইট এনার্জি, ইলেকট্রিক এনার্জি কনভার্টিং টু লাইট এনার্জি। এক্ষেত্রে আমরা কিন্তু নরমাল একটা পিন জাংশন ডায়োড ইউজ করব, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, এতক্ষণ আমরা যে দুটো জিনিস করেছিলাম ফটো ডায়োড বা জেনার ডায়োড, তাতে আমরা ডায়োডটাকে বায়াসিং করেছি রিভার্স বায়াসিং, কিন্তু এলইডি তে কিন্তু বায়াসিংটা হবে ফরওয়ার্ড বায়াসিং। ধরো এই যদি একটা পিন জাংশন ডায়োড হয়, আমরা তাকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করব, অর্থাৎ পি এর সাথে ব্যাটারি পজিটিভ, এন এর সাথে ব্যাটারি নেগেটিভ। এলইডি কানেক্ট হয় ফরওয়ার্ড বায়াসে। এবার নরমালি একটা সেমিকন্ডাক্টরে আমরা কি পাই, ভ্যালেন্সি ব্যান্ড পাই, কন্ডাকশন ব্যান্ড পাই। ভ্যালেন্সি ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের মাঝে একটা এনার্জি গ্যাপ থাকে। সিলিকন বা জার্মেনিয়াম ক্রিস্টালের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা কত হয়, 1.1 টু 0.67 কি 1.6 ইলেকট্রন ভোল্ট। এবার at room temperature একটা ক্রিস্টালের মধ্যে কি থাকে, কন্ডাকশন ব্যান্ডে কিছু ফ্রি ইলেকট্রন থাকে আর ভ্যালেন্সি ব্যান্ডে কিছু হোল থাকে। ভ্যালেন্সি ব্যান্ড থেকে ইলেকট্রনকে যদি আমি কন্ডাকশন ব্যান্ডে নিতে চাই, তাহলে আমাদের বাইরে থেকে একটা থার্মাল এনার্জি সাপ্লাই করতে হয়, দ্যাট মিন্স একটা এনার্জি দিতে হয়। ভ্যালেন্সি ব্যান্ডে ইলেকট্রনগুলো যদি এনার্জি পায়, তখন সে এক্সাইটেড হয় এনার্জি গ্যাপ ক্রস করে কোথায় চলে যায়, কন্ডাকশন ব্যান্ডে, তাই তো? তাহলে ইলেকট্রন যখন ভ্যালেন্সি ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, আমি ওকে কি করছি, বাইরে থেকে একটা এনার্জি সাপ্লাই দিচ্ছি ইন দ্য ফর্ম অফ থার্মাল এনার্জি। কিন্তু যদি একটু উল্টো করে ভাবি মানে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনকে যদি তাহলে ভ্যালেন্সি ব্যান্ডে নিয়ে আসতে হয়, তাহলে ওকে কি করতে হবে, নিশ্চয়ই তাহলে এনার্জি রিলিজ করতে হবে। ভ্যালেন্সি ব্যান্ডের ইলেকট্রনকে এনার্জি দিলেও কন্ডাকশন ব্যান্ডে যায়, তাহলে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনকে যদি আমি ভ্যালেন্সি ব্যান্ডে আনতে চাই, তাহলে ওকে কি করতে হবে, সমপরিমাণ এনার্জি রিলিজ করতে হবে। যত এনার্জি দিলেও ভ্যালেন্সি ব্যান্ডে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্সি ব্যান্ডে আনতে গেলে ঠিক সেম অ্যামাউন্ট অফ এনার্জি ইলেকট্রন রিলিজ করবে। তাহলে কন্ডাকশন ব্যান্ড থেকে যদি ইলেকট্রন আবার ভ্যালেন্সি ব্যান্ডে আসে, তাহলে ভ্যালেন্সি ব্যান্ডে তো একটা হোল আছে, আর কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন, যেই কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন ভ্যালেন্সি ব্যান্ডে আসবে, তাহলে হোল আর ইলেকট্রন রিকম্বাইন হবে। তাহলে ডিউরিং দ্য প্রসেস অফ রিকম্বিনেশন ইলেকট্রন আসবে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্সি ব্যান্ডে। তাহলে তখন ও কি করবে, লোয়ার অরবিটে আসছে, লোয়ার ব্যান্ডে লোয়ার এনার্জি লেভেলে আসলে তাহলে কি করবে, এক্সেস এনার্জিকে রিলিজ করবে ইন দি ফর্ম অফ ফোটন পার্টিকেল E equal to h nu। তাহলে ওই ফোটনটাই তার যে ফ্রিকোয়েন্সি E equal to h nu, যেমন উপর থেকে ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্সি ব্যান্ডে আসে,
তাহলে এই যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপের সমপরিমাণ এনার্জি রিলিজ করবে ইন দি ফর্ম অফ ফোটন। তাহলে Eg ইকুয়াল টু কি হবে h nu। তাহলে আমার ফ্রিকোয়েন্সি কত হবে Eg বাই h। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা আমি পাবো এটা একটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি আমার ভিজিবল লাইটের যে ফ্রিকোয়েন্সি তার মধ্যে থাকে তাহলে আমি সেখান থেকে লাইট এনার্জি পাবো, তাহলে আলো পাবো। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট অফ এলইডি। অর্থাৎ এলইডি তে কি হবে, কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে তারা হোলের সাথে, ভ্যালেন্সি ব্যান্ডে যে হোল আছে তার সাথে রিকম্বাইন করবে। রিকম্বাইন করলে ইলেকট্রন যখন আপার অরবিট থেকে, আপার এনার্জি লেভেল, কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেলটা বেশি, আপার এনার্জি থেকে যখন ইলেকট্রন হোলের সাথে রিকম্বাইন করবে তাহলে ও ভ্যালেন্সি ব্যান্ডে মানে লোয়ার এনার্জি লেভেলে আসবে। তখন ও তাহলে কি করবে, এই এনার্জি গ্যাপ যে আছে সেই এনার্জি গ্যাপের সমপরিমাণ এনার্জি রিলিজ করবে ইন দি ফর্ম অফ ফোটন পার্টিকেল Eg ইকুয়াল টু h nu। সেখান থেকে আমি একটা ফ্রিকোয়েন্সি পাবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের। এবং এই যে ফ্রিকোয়েন্সি আমরা পাবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, সেটা যদি আমার ভিজিবল লাইটের যে ফ্রিকোয়েন্সি তার মধ্যে থাকে তাহলে আমি সেখান থেকে লাইট পেয়ে যাবো। তাহলে দেখা যাবে যে আমার লাইট এমিট হচ্ছে কোথা থেকে, একটা জাংশন, এই জাংশন থেকে তখন লাইট এমিট হবে। তো এই কাজটা আমরা করবো কি করে? এই কাজটা করার জন্য প্রথম কথা আমরা যে ফিচারটা নেব, আমাকে যে খেয়াল রাখতে হবে যে যদি আমাকে ভিজিবল লাইটের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ তার মধ্যে ফ্রিকোয়েন্সি পেতে হয় তাহলে সেই ফ্রিকোয়েন্সির জন্য আমার Eg এর ভ্যালু মানে এনার্জি গ্যাপের ভ্যালু 2.4 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে বেশি রাখতে হবে। যদি 2.4 ইলেকট্রন ভোল্টের থেকে কম হয় এনার্জি গ্যাপ তাহলে আমি ফ্রিকোয়েন্সি পাবো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাবো, তো সেই ফ্রিকোয়েন্সিটা ভিজিবল লাইটের মধ্যে আসবে না। তাহলে আমি কোনো লাইট দেখতে পাবো না, কোনো লাইট আমার এমিট হবে না বলে মনে হবে, ইনভিজিবল লাইট হয়ে যাবে, যেটা ইনফ্রারেডের ক্ষেত্রে হয়। ইনফ্রারেড লাইট আমরা চোখে দেখতে পাই না, কারণ আমাদের ফ্রিকোয়েন্সি ভিজিবল যে রেঞ্জ আমাদের লাইটের দৃশ্যমান আলোর যে কম্পাঙ্ক তার থেকে কম থাকে, সেই জন্য আমরা ওই ইনফ্রারেড লাইটকে দেখতে পাই না। তাহলে আমাদের যদি দৃশ্যমান আলো পেতে হয় তাহলে খেয়াল রাখতে হবে আমরা যে কুইন জাংশন ডায়োড ইউজ করব টু মেক এলইডি তার এনার্জি গ্যাপটা যাতে 2.4 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে বেশি হয়। তাহলে পরে যে ফ্রিকোয়েন্সি আমরা পাবো ডিউরিং দ্য রিকম্বিনেশন অফ ইলেকট্রন এন্ড হোল, রিকম্বিনেশন অফ ইলেকট্রন হোল, যে এনার্জি আমরা পাবো, যে ফোটন পার্টিকেল আমরা পাবো তার ফ্রিকোয়েন্সি আমার দৃশ্যমান আলোর মধ্যে পড়বে, মানে ভিজিবল রেঞ্জের মধ্যে পড়বে, এবং তখন আমরা সেই লাইটকে দেখতে পাবো। সেই জন্য আমরা এমন সিলিকন বা এমন ক্রিস্টাল ইউজ করব যাতে আমার এনার্জি গ্যাপটা 2.4 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হয় বা তার সমান হয়। তো আমরা এখানে একটা পিন জাংশন ডায়োড বানাবো যার এনার্জি গ্যাপ 2.4 ইলেকট্রন ভোল্টের থেকে, যার এনার্জি গ্যাপ 2.4 ইলেকট্রন ভোল্টের থেকে কি হবে, বেশি হবে। এইবার এই যে পি টাইপ বা এন টাইপ, এখানে ডোপিংটা আমি অনেক বেশি দেব, কারণ আমি ইলেকট্রন হোলকে কি করতে হবে, রিকম্বাইন করতে হবে। তাহলে এখানে নাম্বার অফ হোল পি রিজিয়নে যাতে অনেক বেশি থাকে আর নাম্বার অফ ইলেকট্রন এন রিজিয়নে যাতে অনেক বেশি থাকে। কারণ যত বেশি আমি ডোপিং কনসেন্ট্রেশন নিতে পারবো হোল এবং ইলেকট্রনের, ইলেকট্রন হোল যদি বেশি থাকে তাহলে যখন ওই অ্যাক্রস দ্য জাংশন ইলেকট্রন এবং হোলগুলো যাওয়া আসা করবে তখন ইলেকট্রনের সাথে হোলের রিকম্বিনেশনের প্রবাবিলিটি অনেক বেশি হবে। সেই জন্য আমাকে এখানে পি টাইপ আর এন টাইপের ডোপিং রেশিওটা অনেক বেশি নিতে হবে। এর জন্য আমি লিখেছি হাইলি কনসেন্ট্রেশন ডোপিং। ডোপিংটা খুব হাইলি কনসেন্ট্রেট হতে হবে, তাহলে নাম্বার অফ হোল ইন পি রিজিয়ন আর নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইন এন রিজিয়ন যাতে অনেক বেশি থাকে, তাহলে রিকম্বিনেশনের চান্সেসটা অনেক বেশি হয়। এবার আমি এটাকে কি করব, ফরওয়ার্ড বায়াস লাগিয়ে দেব, পি টাইপের সাথে ব্যাটারি পজিটিভ, এন টাইপের সাথে ব্যাটারি নেগেটিভ। এবার যখন আমি ভোল্টেজটা ইনক্রিজ করব, যে ইনক্রিজ করে কত অবধি যেতে হবে, কাটিং ভোল্টেজ আমরা বলেছি ফরওয়ার্ড বায়াসে কাটিং ভোল্টেজের নিচে থাকলে কারেন্ট ফ্লো হয় না। তাহলে কাটিং ভোল্টেজ বা তার থেকে যদি আমি একটু বেশি ভোল্টেজ দেব তাহলে এই মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা আছে এই ডিপ্লেশন লেয়ারটা ভ্যানিশ হয়ে যাবে কাটিং ভোল্টেজে গেলে। তখন এখানে ইলেকট্রনগুলো এন রিজিয়ন থেকে পি এর দিকে আসবে বা হোলগুলো পি থেকে এন এর দিকে যাবে, যেভাবে ভাব। তাহলে ইলেকট্রন যদি এন থেকে পি এর দিকে আসে আর হোল যদি পি থেকে এন এর দিকে যায়, তাহলে ডিউরিং দা মাইগ্রেশন অফ ইলেকট্রন এন্ড হোল এখানে নাম্বার অফ হোল, নাম্বার অফ ইলেকট্রন বেশি থাকার জন্য দেখা যাবে কিছু ইলেকট্রন পি রিজিয়নের হোলের মধ্যে রিকম্বাইন করবে। তাহলে ইলেকট্রন হোল যখন রিকম্বাইন করবে তখন ইলেকট্রন তখন কন্ডাকশন ব্যান্ড থেকে কোথায় চলে আসছে, হোল তো আছে ভ্যালেন্স ব্যান্ডে, তাহলে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন কোথায় চলে আসছে, রিকম্বিনেশন ভ্যালেন্স ব্যান্ডে। এবং যখনই ইলেকট্রন আর হোল রিকম্বাইন করবে তাহলে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন যখনই ভ্যালেন্স ব্যান্ডে আসবে তাহলে ও এনার্জি রিলিজ করবে। কত এনার্জি, এনার্জি গ্যাপের সমান পরিমাণ এনার্জি রিলিজ করবে ইন দি ফর্ম অফ ফোটন। তাহলে Eg ইকুয়াল টু h nu, তাহলে সেখান থেকে আমি নিউ ফ্রিকোয়েন্সি পাবো Eg বাই h। Eg এর ভ্যালু যদি 2.4 বা তার থেকে বেশি হয় তাহলে সেই অনুযায়ী আমি যে ফ্রিকোয়েন্সি পাবো সেটা আমার ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সির মধ্যে পড়বে। তখন দেখা যাবে তাহলে এই জাংশন রিজিয়ন থেকে যেখানে ইলেকট্রন আর হোল রিকম্বাইন হবে এখান থেকে লাইট এমিট হবে। এবার এই লাইটগুলোকে আমরা এখানে একটা রেজিনের কভার ইউজ করব
এই রেজিস্ট্যান্সের কভারের মধ্যে দিয়ে লাইটটা চারিদিকে স্ক্যাটার্ড হয়ে যাবে, তাহলে আমি চারিদিকে একটা আলো পাবো থ্রু দি জাংশন, একটা লাইট পাবো, যেন রেজিস্ট্যান্সের একটা কভার দেবো যাতে ওখান থেকে ট্রান্সপারেন্সিটা বেড়ে যায়, লাইটটা চারিদিকে স্ক্যাটার্ড হতে পারে। এইভাবে আমার এলইডি থেকে লাইট উৎপন্ন হবে ডিউ টু রিকম্বিনেশন অফ ইলেকট্রন এন্ড হোল। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে তিনটে জিনিস, যে আমার এনার্জি গ্যাপ যাতে 2.4 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হয়, পি টাইপ আর এন টাইপের কনসেন্ট্রেশন, ডোপিং কনসেন্ট্রেশন যাতে খুব হাই থাকে, তাহলে পরে রিকম্বিনেশনের চান্সেস অনেক বেড়ে যায়। আর আমাকে এই জাংশন ডায়োডটা ইউজ করতে হবে ইন ফরওয়ার্ড বায়াস। এবার আমরা এলইডি যখন বানাবো আমরা শুধু পিওর সিলিকন বা পিওর জার্মেনিয়াম ক্রিস্টাল দিয়ে এলইডি বানাতে পারি না। তার কারণ কি, পিওর সিলিকন বা পিওর জার্মেনিয়াম ক্রিস্টালের এনার্জি গ্যাপ 2.4 ইলেকট্রন ভোল্ট হয় না, তার থেকে অনেক কম হয়, 1.1, 1.6 বা শুধু 0.67 ইলেকট্রন ভোল্ট এরকম। তার ফলে যে রিকম্বিনেশন হয় তাতে যে ফ্রিকোয়েন্সি আমরা পাই সেই ফ্রিকোয়েন্সি ফোটনটা আমাদের দৃশ্যমান আলোর রেঞ্জে থাকে না, ফলে আমরা কোনো লাইট এমিট হতে দেখি না। তো যদি আমাকে ভিজিবল লাইট পেতে হয় তাহলে আমার এনার্জি গ্যাপটা বড় নিতে হবে, 2.4 ইলেকট্রন ভোল্ট। সেক্ষেত্রে আমরা পিওর এলিমেন্ট নিলে হবে না, আমাদের সেখানে কম্পাউন্ড নিতে হবে, সেমিকন্ডাক্টরের কম্পাউন্ড। কি কম্পাউন্ড? যেমন আমরা নিতে পারি গ্যালিয়াম ফসফাইড, কম্পাউন্ড নিতে পারি কি, গ্যালিয়াম ফসফাইড, সিলিকন কার্বাইড, গ্যালিয়াম আর্সেনাইড। তাহলে আমরা এলইডি যখন বানাতে যাবো তখন যে ক্রিস্টাল ইউজ করব সেগুলো হবে সেমিকন্ডাক্টর কম্পাউন্ড, কম্পাউন্ড কি, গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম কার্বাইড, এইগুলো আমরা ইউজ করি। বা সিলিকন কার্বাইড, গ্যালিয়াম কার্বাইড দাঁড়িয়ে না হয় সিলিকন কার্বাইড, এইগুলো আমরা ইউজ করি। যদি আমরা সিলিকন কার্বাইডের ক্রিস্টাল ইউজ করি তাহলে আমরা ইয়েলো লাইট পাই, আর গ্যালিয়াম ফসফাইড থেকে আমরা পাই লাল অথবা সবুজ, রেড অর গ্রিন, এই ধরনের আলো পাই। তো বিভিন্ন কালারের জন্য, বিভিন্ন কালার মানে তোমরা জানো বিভিন্ন কালারের ওয়েভলেন্থ আলাদা, তাদের সবার ফ্রিকোয়েন্সি আলাদা, তো সেই অনুযায়ী আমাকে এনার্জি গ্যাপটা চুজ করতে হবে। আমি যেরকম এনার্জি গ্যাপ নেব ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে, সেই অনুযায়ী আমার কালার তৈরি হবে। তো এক একটা ক্রিস্টালের ক্ষেত্রে এনার্জি গ্যাপের ভ্যালু এক এক রকম হয়, ফলে এক একটা ক্রিস্টাল থেকে এক এক ধরনের কালারের লাইট এমিট হয়। কিন্তু শুধু সিলিকন বা শুধু যদি আমরা জার্মেনিয়াম নিই তাহলে আমরা ভিজিবল লাইট পাই না, কারণ ওই সিলিকন বা জার্মেনিয়ামের এনার্জি গ্যাপ 2.4 ইলেকট্রন ভোল্টের থেকে অনেক কম হয়, ফলে এমিটেড ফোটনের ফ্রিকোয়েন্সি ভিজিবল লাইটের মধ্যে পড়ে না, তার থেকে অনেক নিচে থাকে, ফলে সেই লাইটটা দেখা যায় না। সেই জন্য আমাদের এখানে পিএন জাংশন ডায়োড বানানোর জন্য যে ক্রিস্টাল আমরা ইউজ করব সেটা অবশ্যই হতে হবে একটা সেমিকন্ডাক্টরের কম্পাউন্ড। কম্পাউন্ড বলতে গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম সিলিকন, গ্যালিয়াম সিলিকন, এটা সিলিকন কার্বাইড। সিলিকন কার্বাইডের ক্ষেত্রে আমরা ইয়েলো লাইট পাবো, গ্যালিয়াম ফসফাইডের ক্ষেত্রে রেড বা গ্রিন পাবো, গ্যালিয়াম আর্সেনাইড নিতে পারি আমরা, তাহলে গ্যালিয়াম আর্সেনাইড নিলে এখানে সেটা হবে ইনফ্রারেড লাইট, এর ক্ষেত্রে হয় ইনফ্রারেড লাইট, ইনফ্রারেড অর্থাৎ এই লাইটটা কিন্তু খালি চোখে দেখা যাবে না, এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ভিজিবল লাইটের থেকে অনেক কম হয়। তো এই হচ্ছে বিভিন্ন কম্পাউন্ড যেগুলোকে আমরা ইউজ করব মেন এলইডি। তাহলে মেন ব্যাপারটা হচ্ছে এলইডিতে রিকম্বিনেশন হবে তার সাথে ইলেকট্রন আর হোলের ডিউ টু হাই কনসেন্ট্রেশন অফ hole and electron in p and n region at the forward bias. যখন এই forward bias দেবো ইলেকট্রন আর হোল মাইগ্রেট করবে থ্রু দ্য জাংশন, ডিউরিং দ্য মাইগ্রেশন ইলেকট্রন হোল রিকম্বাইন হবে, রিকম্বাইন হলে যখন ইলেকট্রন হোলের সাথে রিকম্বাইন হবে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আসবে, তখনও এনার্জি গ্যাপের যে এনার্জি সেই এনার্জি রিলিজ করবে ইন দ্য ফর্ম অফ ফোটন, যার ফ্রিকোয়েন্সি হবে নিউ Eg/h। এই নিউ ফ্রিকোয়েন্সি যদি ভিজিবল লাইটের মধ্যে থাকে তাহলে আমরা জাংশন থেকে একটা লাইট এমিট হতে দেখবো, এন্ড দ্যাট ইজ কল্ড এলইডি। তাহলে মেইনলি যদি আমরা ওয়ার্কিংটা লিখি তাহলে ওয়ার্কিংটা আমরা কিভাবে লিখবো, ওয়ার্কিং অফ এলইডি, তাহলে when current flow in forward direction, when current flow in forward bias, when current flow in forward bias, the recombination of holes, electrons become faster due to high concentration
concentration and strong electric field, high concentration and strong electric field. Every recombination emits electromagnetic wave, EM wave of frequency nu equal to Eg by h. Since high energy gap Eg is used, the frequency is within range of visible light. This light wave brighten up করছে কি দিয়ে, রেজিন দিয়ে brighten up the resin capsule. This is LED. So when current flowing forward bias current flow করছে, the recombination of holes electrons become faster due to high doping. Recombine করবে electron hole faster. Every recombination due to high concentration and strong electric field, every recombination emits electromagnetic wave of frequency nu Eg by h. Since high Eg is used, যেহেতু আমার এনার্জি ক্যাপটা অনেক হাই নিচ্ছি, তার জন্য আমরা কি করছি, পিওর সিলিকন পিওর জার্মেনিয়াম না দিয়ে এরকম সেমিকন্ডাক্টরের কম্পাউন্ড নিচ্ছি. Since high Eg is used, the frequency is within range of visible light. This light will brighten up the resin capsule. Resin capsule को আলোকিত করছে, ফলে আমরা লাইট দেখতে পাচ্ছি. This is LED. Thank you. Electron jump করবে conduction band থেকে valence band. That is the important thing. Some special type of data এর মধ্যে last যেটা ছিল সেটা হচ্ছে some special type of diode এর মধ্যে চার রকম ডায়োড ছিল, তার মধ্যে তিন রকম অলরেডি আমরা পড়ে নিয়েছি. লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে সোলার সেল. এখন আমরা সোলার সেলটা সম্বন্ধে পড়ব. তো সোলার সেল তৈরি হয় কি দিয়ে, একটা সিলিকন ক্রিস্টাল দিতে হবে. সিলিকন ক্রিস্টালটা দিতে হবে ভীষণই পাতলা একটা সিলিকন ক্রিস্টাল, যার মধ্যে একটা পোরশন আমরা করব পি টাইপ আর তার উপরের পোরশন করব এন টাইপ. ধরো এটা যদি একটা সিলিকন ক্রিস্টাল হয় তাহলে এইটা হচ্ছে পি টাইপ, একটু থিক, পি টাইপটা একটু থিক রিজিয়ন হবে, আর তার উপরে পাতলা একটা লেয়ার পাবো সেটা হচ্ছে এন টাইপ. পি টাইপ তার উপরে এন টাইপ. পি টাইপটা সিলিকন ওয়েফার, পি টাইপ সিলিকন ওয়েফার 300 মাইক্রোমিটার, এর থিকনেস হবে 300 মাইক্রোমিটার, আর তার উপরে থাকবে আরো পাতলা একটা এন টাইপ সিলিকন ওয়েফার যার থিকনেস হবে 0.3 মিলিমিটার. ধরুন এটা যদি একটা সিলিকন ওয়েফার হয় তাহলে এর লোয়ার পার্টটা 300 মাইক্রোমিটার এরকম জায়গায় এটা হবে পি টাইপ, আর তার উপরে 0.3 মাইক্রোমিটার থিকনেসের নেব আমরা এন টাইপ সিলিকন ওয়েফার. আর এই মাঝখানের যে লাইনটা এটা হচ্ছে জাংশন, এই মাঝের লাইনটা এটা হবে জাংশন.
এবার এটা আমরা পাত্তা নিচ্ছি কারণ এন টাইপটা, এন টাইপটা পাত্তা নেওয়ার কারণ আমরা এর মধ্যে লাইট ফেলবো, লাইটের যে ফোটন পার্টিকেল গুলো তারা যাতে এই এন টাইপ যে সিলিকন ওয়েফার এটাকে যাতে পেনিট্রেট করতে পারে, এটাকে যাতে ভেদ করে এসে এই জাংশনে ধাক্কা মারতে পারে, জাংশনে যে অ্যাটমগুলো আছে সিলিকন অ্যাটমগুলো তাকে যাতে ধাক্কা মারতে পারে, সেই জন্য আমরা উপরে সিলিকন ওয়েফারটা খুবই পাতলা দেব, 0.3 মাইক্রোমিটার। এবার এই পি টাইপ যে সিলিকন ওয়েফারটা তার নিচে একটা কালো পোর্শন দেখা যাচ্ছে আমার ড্রয়িং এ, এই কালো পোর্শনটা কি না একটা ব্যাক কন্টাক্ট, এটা কিসের হবে কপার প্লেট। এই পি টাইপের নিচে একটা কপার প্লেট থাকবে যেটা গুড কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, আর এন টাইপের ঠিক উপরে এরকম কতগুলো আমাদের আঙুলের মতো, ধরুন এটা যদি আমার এন টাইপ হয় এই জায়গাটা এরকম আমার আঙুলের মতন কতগুলো আমি কপারের প্লেট লাগাবো এরকম আঙুলের মতো, মাঝখানে একটু ফাঁকা থাকবে, ফাঁকা থাকার কারণ যাতে এখান থেকে লাইটটা এন টাইপ সিলিকন ওয়েফারের উপরে ইনসিডেন্ট হতে পারে। যদি এটা পুরো প্লেট দিয়ে কপার প্লেট দিয়ে কভার করে দিই তাহলে আলো এই এন টাইপ সিলিকন ওয়েফারের মধ্যে পড়বে না, আলো না পড়লে আমার কাজটা হবে না। সেই জন্য আমরা এখানে কি করছি, উপরে যে এন টাইপ সিলিকন ওয়েফার তার উপরে এরকম মেটাল ফিঙ্গার, কপারের মেটাল ফিঙ্গার ইউজ করব, মাঝখানে ফাঁকা থাকবে। এমন ভাবে মেটাল ফিঙ্গারটা ইউজ করতে হবে যাতে এই সিলিকন ওয়েফার যেটা এন টাইপ তার 15% কভারড হবে উইথ মেটাল, আর বাকি 85% ওপেন থাকবে, যাতে 85% পোরশনের মধ্যে লাইট ইনসিডেন্ট হয়। তাহলে এই হচ্ছে এন টাইপ, এটাই মাঝখানের এই লাইনটা হচ্ছে জাংশন। এই জাংশনের মধ্যে কি আছে, জাংশনের মধ্যে যেটা আমরা বলেছিলাম যে পি টাইপ আর এন টাইপের মাঝের জাংশনে কি থাকে, এইদিকে যদি পি টাইপ থাকে এখানে যদি এন টাইপ থাকে মাঝের জাংশনে এখানে কি থাকে একটা ডিপ্রেশন লেয়ার, ডিপ্রেশনের মধ্যে কি আছে কিছু বাউন্ড চার্জ আছে নেগেটিভ, বাউন্ড চার্জ আছে পজিটিভ, আর কিছু অ্যাটমস আছে। তো এই জাংশন এরিয়াতে যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলোর মধ্যে কি আছে সিলিকন, তার চারিদিকে এরকম কতগুলো ইলেকট্রনগুলি সিলিকন অ্যাটমের চারিদিকে ঘুরবে। জাংশন এরিয়াতে কোনো ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোল থাকে না। এইবার এটা যদি ফ্রন্ট ভিউ দেখি, এই জায়গাটাকে যদি আমি আলাদা করে এখানে আঁকি, এই হচ্ছে আমার ফ্রন্ট ভিউ। উপরে আমার এন টাইপ সিলিকন ওয়েফার, নিচে পি টাইপ, তার নিচে আমার মেটাল কন্টাক্ট এটা কপারের, আর তার উপরে এই হচ্ছে ফিঙ্গারগুলো, আর মাঝখানে ফাঁকা রয়েছে। এবার যদি আমি লাইট ফেলি সানলাইট, তাহলে সানলাইট ফেললে সানলাইটের মধ্যে কতটা এনার্জি আছে, E = h নিউ হচ্ছে লাইটের ফ্রিকোয়েন্সি। এবার যখনই সানলাইট পড়লো, সানলাইটের গ্যাপগুলো দিয়ে সানলাইট এসে ধাক্কা মারলো কাকে, সিলিকন ওয়েফার, এবং সিলিকন ওয়েফারটা ভীষণ থিন ওয়েফার, 0.3 মাইক্রোমিটার তার থিকনেস। তাহলে এখান থেকে সানলাইট ভেদ করে কোথায় এসে পড়বে, জাংশনে। এই সানলাইট গুলো এখানে এসে ভেদ করে ধাক্কা মারবে কোথায়, জাংশনে। এই জাংশনে যখনই সানলাইট এসে ধাক্কা মারবে তার জাংশনের মধ্যে কি আছে, এরকম সিলিকন অ্যাটম। এবার যখনই সানলাইট এসে ধাক্কা মারলো তাহলে সানলাইটের মধ্যে কি আছে, ফোটন পার্টিকেল, যার এনার্জি কত, h nu। এই h nu এনার্জি ফোটন পার্টিকেল যখন কোনো একটা ইলেকট্রনকে গিয়ে হিট করবে সিলিকন অ্যাটমের, তাহলে সেই ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে না, ঘুরে যেহেতু একটা এনার্জি পেল, ইলেকট্রন এখান থেকে বাইরে বেরিয়ে যাবে। তাহলে ইলেকট্রনটা যেই বাইরে বেরিয়ে আসলো তাহলে সিলিকন অ্যাটমের মধ্যে একটা কি হলো, হোল ক্রিয়েট হলো। তাহলে এই পি টাইপ রিজিয়নের মধ্যে হোলটা চলে আসবে, আর ইলেকট্রন চলে যাবে কোথায়, এন টাইপের মধ্যে। তাহলে এখানে যখনই সানলাইট এসে জাংশনে ধাক্কা মারবে তাহলে জাংশনে যে সিলিকন অ্যাটমগুলো রয়েছে তার যে ইলেকট্রনগুলো তার সাথে ফোটন পার্টিকেলের কলিশন হবে, কলিশন হলে ইলেকট্রন ফোটন পার্টিকেল থেকে এনার্জি গেইন করবে, এবং সেই ইলেকট্রন ওই নিউক্লিয়াসের চারিদিকে না ঘুরে সেখান থেকে ছিটকে বেরিয়ে যাবে। এবার যখনই ও ছিটকে বেরোবে নিউক্লিয়াসের যে বাইন্ডিং এনার্জি তাকে ওভারকাম করে, তার ইলেকট্রনের মধ্যে কি থাকবে, একটা ভেলোসিটি। ডিউ টু দ্যাট ভেলোসিটি ইলেকট্রন কোথায় চলে আসবে, এন টাইপে, আর হোলটা চলে যাবে কোথায়, পি টাইপে। এবার পি টাইপের নিচে এখানে মেটাল কন্টাক্ট আছে, এই পি টাইপটা যখন এই পি টাইপের মধ্যে যখন এই হোলটা ঢুকলো, হোল কনসিডারড অ্যাজ কি পজিটিভ চার্জ, তাহলে এই মেটাল প্লেটটা কি হয়ে গেল, পজিটিভ ভোল্টেজ। আর ইলেকট্রন যখনই এন টাইপে ঢুকে গেল তাহলে ওর মধ্যে একটা ভেলোসিটি আছে, একটা কাইনেটিক এনার্জি আছে, কারণ নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জিটাকে ওভারকাম করে বেরিয়ে এসেছে, তাহলে ও একটা ভেলোসিটি নিয়ে বের হচ্ছে। ডিউ টু দ্যাট ভেলোসিটি ইলেকট্রন এন টাইপের থেকে বেরিয়ে কোথায় চলে যাবে, এই যে উপরে মেটাল প্লেটগুলো আছে এই মেটাল প্লেটের মধ্যে ইলেকট্রন ঢুকে যাবে, তারপরে মেটাল প্লেটগুলো হয়ে যাবে নেগেটিভ, আর নিচের যে কপার প্লেটটা আছে হোলগুলো এই কপার প্লেট অ্যাবজর্ব করবে, তাহলে কপার প্লেট হয়ে যাবে পজিটিভ। তাহলে কি হলো, যখনই জাংশনের মধ্যে সানলাইট এসে পড়লো, সানলাইটের মধ্যে কি আছে, ফোটন পার্টিকেল, যার এনার্জি h nu, ওই ফোটন পার্টিকেলের সাথে জাংশনে ডিপ্লেশন লেয়ারের মধ্যে যে সিলিকন অ্যাটমগুলো আছে
তার ইলেকট্রনের সাথে ফোটন পার্টিকেলের যখন কলিশন হবে তখন ইলেকট্রন ফোটন পার্টিকেল থেকে এনার্জি অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করলে সেই অ্যাবজর্ব এনার্জির ভ্যালু যদি ওই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি থেকে যখনই বেশি হয়ে যাবে তখন ইলেকট্রন নিউক্লিয়াসের সারাউন্ডিংসে না ঘুরে ইলেকট্রন কি হবে ওর অরবিট থেকে জাম্প করে বেরিয়ে আসবে। যেই জাম্প করে বেরিয়ে আসবে ইলেকট্রনের মধ্যে একটা ভেলোসিটি থাকবে, একটা কাইনেটিক এনার্জি থাকবে। ওই ভেলোসিটির জন্য ইলেকট্রনটা কোথায় চলে গেল? উপরের এন টাইপে, আর হোলটা চলে গেল নিচের পি টাইপের রিজিয়নের মধ্যে। এবার পি টাইপের সঙ্গে কন্টাক্টে আছে কি আমার কপার মেটাল প্লেট। কপারের কন্ডাক্টিভিটি বেশি, ফলে অনায়াসে এই হোলগুলো কোথায় চলে যাবে? কপারে অ্যাবসর্ব করবে নিচের কপার প্লেট, তাহলে কপার প্লেট হয়ে যাবে পজিটিভ। আর ইলেকট্রন চলে যাবে কোথায়? উপরে যে আমার ফিঙ্গারগুলো আছে কপার ফিঙ্গারের কন্ডাক্টিভিটি সিলিকনের থেকে অনেক বেশি, ফলে ওই ইলেকট্রনটা যেটা ফ্রি ইলেকট্রন সেটা অনায়াসে এই গুড কন্ডাক্টিং কপার ফিঙ্গার তার মধ্যে ঢুকে যাবে। তাহলে উপরে কপার ফিঙ্গারগুলো হয়ে যাবে মেটাল ফিঙ্গার, যেগুলো কপারের এগুলো হয়ে যাবে নেগেটিভলি চার্জ, আর নিচের প্লেট হয়ে যাবে পজিটিভ। তাহলে এবার উপরে যদি নেগেটিভ হয় নিচে যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ মানে লো ভোল্টেজ, পজিটিভ হয়ে গেল হায়ার ভোল্টেজ। তাহলে এখানে এই প্লাস থেকে সুদি লোড রেজিস্ট্যান্স মাইনাসের দিকে কি হবে? একটা কারেন্টের ফ্লো হবে। এইদিকে আমরা একটা কারেন্ট পাবো। তাহলে কারেন্টটা পি রিজিয়ন থেকে লোড রেজিস্ট্যান্স থেকে কোথায় আসছে? দেখো উপরের কপার ফিঙ্গারে মানে এন টাইপে। তাহলে ইনসাইড দা ক্রিস্টাল, ইনসাইড দা পিএন জাংশন ডায়োড আমার কারেন্ট যাবে কোথায়? এন থেকে পি এর দিকে, অর্থাৎ নেগেটিভ থেকে কোথায় যাচ্ছে কারেন্ট? পজিটিভ দিকে। তাহলে ঠিক এটা বিহেভিয়ারটা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ ব্যাটারি। একটা ব্যাটারিতে আমরা কি দেখি? একটা ব্যাটারির একদিকে প্লাস থাকে একদিকে মাইনাস থাকে। যদি আমরা একটা লোড রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করি একটা ব্যাটারিকে তাহলে কি হয়? ব্যাটারির পজিটিভ থেকে কারেন্ট বেরোয়, কারেন্টটা লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এসে কোথায় আসে? নেগেটিভ এন্ডে। তারপরে কারেন্ট ব্যাটারির ভিতরে কোন দিকে যায়? নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে এখানেও দেখো নিচের কপার প্লেটটা পজিটিভ, কারণ হোলগুলো কপার প্লেট অ্যাবজর্ব করেছে, আর জাংশন থেকে যে ইলেকট্রন এমিট হয়েছে সেই ইলেকট্রনকে অ্যাবজর্ব করেছে কে? উপরের মেটাল ফিঙ্গার। তাহলে উপরের মেটাল ফিঙ্গার নেগেটিভ, নিচের কপার প্লেট পজিটিভ। তাহলে কারেন্ট পজিটিভ প্লেট থেকে বের হচ্ছে, বেরিয়ে থ্রু লোড রেজিস্ট্যান্স কারেন্ট যাচ্ছে কোথায়? উপরের মেটাল ফিঙ্গার মানে নেগেটিভের দিকে। এইবার কারেন্ট যখন এই জাংশনকে ক্রস করছে মানে ইনসাইড দা পিএন জাংশন ডায়োড, তখন ক্রস করছে কোথায়? এন থেকে পি এর দিকে। তো ব্যাটারির ভেতরেও কারেন্ট কোন দিকে যায়? এন থেকে পি এর দিকে। তাহলে বিহেভিয়ারটা একদম কার মতো হচ্ছে? জাস্ট লাইক এ ব্যাটারি। সেজন্য আমরা এটাকে বলছি সোলার সেল। সোলার সেল কেন বলছি? কারণ এখানে ইলেকট্রন যে চলছে, এই যে ইলেকট্রনটা মুভ করছে, ইলেকট্রনটা মুভ করছে কোন দিকে? পিএন জাংশনের জাংশন থেকে যখন ইলেকট্রন বেরোলো সেই ইলেকট্রনটা গেল কোথায়? উপরের কপার ফিঙ্গারে, সেখান থেকে ইলেকট্রন চলে আসছে কোথায়? নিচের কপার প্লেটে। আর পজিটিভ চার্জের মুভমেন্টটা যদি দেখি তাহলে সেটা গিয়ে উল্টো দিকে, কপার প্লেট থেকে শুরু হচ্ছে কোথায়? শেষ হচ্ছে ইলেকট্রন নেগেটিভ প্লেটের উপরে যে মেটাল ফিঙ্গারগুলো আছে সেখানে। তাহলে এই যে ইলেকট্রনটা চলছে, চলার জন্য এনার্জিটা কার থেকে পাচ্ছে? ফ্রম দ্য সোলার, সানলাইট থেকে। সেই জন্য বলছে এটাকে সোলার সেল। তাহলে সোলার সেল থেকে ইলেকট্রন এনার্জি পাচ্ছে, সেই এনার্জি নিয়ে ইলেকট্রন সার্কুলেট করছে। আর যেদিকে ইলেকট্রন সার্কুলেট করছে তার উল্টো দিকে আমরা পাচ্ছি ইলেকট্রিক কারেন্ট। তাহলে এখানে ইলেকট্রনের মধ্যে কি আছে? একটা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইলেকট্রন তার ইলেকট্রোমোটিভ ফোর্স পাচ্ছে কোথা থেকে? ফ্রম সানলাইট। সানলাইট থেকে ফোটন পার্টিকেল ডিপ্লেশন রিজিয়নের মধ্যে, সানলাইট থেকে ফোটন পার্টিকেল ডিপ্লেশন রিজিয়নের মধ্যে যে সিলিকন অ্যাটমগুলো আছে সেই সিলিকন অ্যাটমকে যখন ধাক্কা মারছে তখন ইলেকট্রন সানলাইট থেকে এনার্জি নিচ্ছে। দ্যাট ইজ দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স। ওই এনার্জিটাই হচ্ছে এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স। যে এনার্জি নিয়ে ইলেকট্রন সিলিকন অ্যাটম থেকে বাইরে বেরিয়ে আসছে এবং বাইরে বেরিয়ে এসে ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে? উপরের এন টাইপে, আর হোল চলে আসছে কোথায়? নিচের পি টাইপে। আর ইলেকট্রন এন টাইপ থেকে চলে যাচ্ছে উপরের মেটাল ফিঙ্গার। তাহলে মেটাল ফিঙ্গার গুলো হয়ে যাচ্ছে নেগেটিভ, আর হোলটা অ্যাবজর্ব হচ্ছে নিচের কপার প্লেটে। তাহলে নিচের কপার প্লেটটা হয়ে যাচ্ছে পজিটিভ। তাহলে এইভাবে প্লাস আর মাইনাস দুটো পোটেনশিয়াল তৈরি হচ্ছে, হায়ার পোটেনশিয়াল, লোয়ার পোটেনশিয়াল। এবার ইলেকট্রন ফ্লো করছে মাইনাস থেকে প্লাসের দিকে, আর কারেন্ট ফ্লো করবে প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে ইনসাইড দা পিএন জাংশন বা সিলিকন ওয়েফার তার ভিতরে কারেন্ট কোন দিকে দিচ্ছে? আমরা কারেন্ট এখানে প্লাস থেকে শুরু হয়ে আসছে কোথায়? এন এর দিকে, আর ভিতরে কারেন্ট যাচ্ছে এন থেকে পি এর দিকে। ঠিক এরকম একটা ব্যাটারি তো হয়, ব্যাটারিতে কারেন্ট ইনসাইড দা সেল কোন দিকে যায়? এন থেকে পি এর দিকে। তাহলে এই জিনিসটা পুরো বিহেভ করছে অ্যাজ লাইক অ্যাজ ব্যাটারি। সেজন্য এটাকে বলছি আমরা সোলার সেল। তাহলে ব্যাটারিতে যে ইএমএফটা তৈরি হয় যার দ্বারা ইলেকট্রন মুভ করে ব্যাটারির ভিতরে, সেই ইএমএফটা আসে কোথা থেকে? রাসায়নিক বিক্রিয়া থেকে। আর এখানে যে ইলেকট্রন মুভ করছে সেই ইলেকট্রন মুভ করার যে এনার্জি সেটা কোথা থেকে পাচ্ছে? সোলার এনার্জি থেকে। সেই জন্য এটাকে বলছি আমরা সোলার সেল, আর ব্যাটারিকে বলি আমরা সিম্পল ভোল্টাইক সেল। তাহলে এবার এখানে যে কারেন্ট আসছে, তাহলে এখানে তাহলে আমরা ইকুয়েশন ব্যাটারি
ক্ষেত্রে যেটা লিখি সেটা লিখতেই পারি V E minus IR, V E minus IR। তাহলে এখানে ভোল্টেজের সাথে যদি কারেন্টের আমরা গ্রাফ আঁকি, ভোল্টেজ ভার্সেস কারেন্ট, তাহলে ভোল্টেজ ভার্সেস কারেন্টের গ্রাফটা হবে এরকম, যে যখন 0 ভোল্টেজ হবে তখন কারেন্টটাকে ম্যাক্সিমাম করব, কারণ যদি আমি এই লোড রেজিস্ট্যান্সটাকে ধরো খুলে দিই, অর্থাৎ এই লোড রেজিস্ট্যান্স যদি 0 হয়ে যায়, তাহলে আমার এই লোড রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে এখানে কি হয়ে গেল, নেগেটিভ পজিটিভ কানেক্ট হয়ে গেল। লোড রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে নেগেটিভ পজিটিভ যদি কানেক্ট হয়ে যায় তাহলে সেটাকে বলি আমরা শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিটের ক্ষেত্রে আমার ভোল্টেজ কত হয়ে যাবে, 0। লোড রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে শর্ট সার্কিট কন্ডিশনে আমার ভোল্টেজ কত হবে, 0, এবং সেই ক্ষেত্রে কারেন্ট হবে ম্যাক্সিমাম। সেজন্য 0 ভোল্টেজে কারেন্ট দেখো ম্যাক্সিমাম, 0 ভোল্টে কারেন্ট ম্যাক্সিমাম। এবার যদি আমি একটা লোড রেজিস্ট্যান্স লাগাই তাহলে ভোল্টেজ আমি অবশ্যই ইএমএফ এর থেকে একটু কম পাবো। যত আমার লোড রেজিস্ট্যান্স বাড়বে, এই আর এর মান যত বাড়বে তত আমার ভি এর মান কমবে। তার জন্য দেখো যত লোড রেজিস্ট্যান্স বাড়ছে আমার কারেন্টের ভ্যালু কি হবে, কমবে। তাই কারেন্টের ভ্যালু যখন কমবে তখন আমার ভোল্টেজ আস্তে আস্তে বাড়তে থাকবে, ভোল্টেজ বাড়বে কারেন্ট কমবে। তাহলে আমার ভোল্টেজ যত বাড়বে কারেন্ট তত কমবে। যখন ভোল্টেজ 0 তখন কারেন্ট আমি পাবো ম্যাক্সিমাম। 0 ভোল্টেজ মানে শর্ট সার্কিট কন্ডিশন। শর্ট সার্কিট কন্ডিশনে একটা ব্যাটারিতে কারেন্ট ম্যাক্সিমাম হয়, ঠিক এখানেও তাই। ফটোভোলটাইক্সে যখন শর্ট সার্কিট হবে মানে লোড রেজিস্ট্যান্স যখন না থাকবে তখন কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে যাবে, অ্যাক্রস লোড রেজিস্ট্যান্স 0, সেই ক্ষেত্রে কারেন্ট ম্যাক্সিমাম। এবার যখনই আমি লোড রেজিস্ট্যান্স লাগাবো আমার কারেন্ট একটু একটু করে কমে যাবে, কারেন্ট কমবে, ভোল্টেজ আস্তে আস্তে বাড়বে। তাহলে এটা হচ্ছে আমার ভোল্টেজ ভার্সেস কারেন্টের গ্রাফ ইন কেস অফ সোলার সেল। ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ ইন কেস অফ সোলার সেল। এবার এই লোড রেজিস্ট্যান্স জায়গায় তুমি একটা যদি এলইডি লাগাও তাহলে এই কারেন্টটা কার মধ্যে দিয়ে যাবে, এলইডির মধ্যে দিয়ে এলইডি জ্বলবে। যদি আমি এখানে কোনো ব্যাটারি লাগাই তাহলে ব্যাটারিটা চার্জ হবে। যদি কোনো আমি ইলেকট্রিক কোনো ডিভাইস ইউজ করি তাহলে থ্রু দা কারেন্ট বা এই সোলার সেল যে কারেন্ট আমরা পাবো সেই দিয়ে আমি সেই ইলেকট্রিক ডিভাইসকে অপারেট করতে পারবো। তাহলে এইভাবে আমাদের সোলার সেল কাজ করে। এটা হচ্ছে সোলার সেলের বেসিক প্রিন্সিপাল।